আশা করি প্রত্যেকে আমার সাউন্ড শুনতে পাচ্ছ। একটু রিপ্লাই দিবে সাউন্ডটা হ্যাঁ আসছে কিনা ঠিকঠাক। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, হ্যাঁ আসছে। শুনতে পাচ্ছি। Okay, এবার আমি শুরু করে দিই। নটা তিন করে বলতে নটাতে শুরু করে বলেছিলাম। নটা চার বাজে নটা পাঁচে শুরু করবো। হ্যাঁ, শুরু করে দিন। দেখো, আমার জুলাই মাসের যে পড়ানোর ব্যাপার ছিল তার মধ্যে কি কি বলেছিলাম? প্রথম কথা, জুলাই মাসের যেটা আমার পড়ানোর বিষয় ছিল তার মধ্যে ছিল বাচ্য, কৃতপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, স্ত্রী প্রত্যয়, মহাভারত, বেদ এবং একগুচ্ছ দেব, মানে এক কথায় প্রকাশ এবং অর্থ পার্থক্য। এবং আরেকটা জিনিস দেবো, আগামী কালকের ক্লাসেই দেবো, সেটা সেটা হলো যে আমরা যে একদিন যেটা পড়লাম, ধরো শব্দরূপ, ধাতুরূপ, সন্ধি, এই অংশ থেকে যেগুলো বিকল্প রূপ আসতে পারে বা যেগুলো অর্থ পার্থক্য হতে পারে সেটাকে আলাদাভাবে আগামীকাল দেব। এর ফলে কি হবে না, তোমাদের চাপটা অনেক কমে যাবে আস্তে আস্তে আগাল। যাই হোক, প্রথম কথা বলি যে বাচ্য ব্যাপারটা কিন্তু এসএলএসটি সিলেবাসে রাখেনি কোথাও, উল্লেখ নেই কোথাও। কিন্তু বাচ্চটা হলো, না পড়লে আমি কোনোভাবেই কৃৎপত্তরের মধ্যে প্রবেশ করতে পারবো না। কারণ কৃৎপত্তরে যে টাইপ অফ কোশ্চেন থাকে সেগুলো পড়ার জন্য বা সেগুলোকে সলিউশন করার জন্য বাচ্চ একান্ত প্রয়োজন। তাই বাচ্চকে যদি না পড়ি আমরা কখনোই কৃৎপত্তরে প্রবেশ করতে পারি না, বা এই এসএলএসটি পরীক্ষায় যে টাইপের অশুদ্ধি সংশোধন বা অনুবাদ থাকে সেগুলো কোনোটাই কভার করতে পারবো না। অতএব বাচ্চ আমাদের একান্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং বাচ্চ থেকেও যে সমস্ত ফ্ল্যাট কোশ্চেন আসে সেগুলো কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তো শুরু করা যাক বাচ্চ। দেখো, বাচ্চ সম্বন্ধে বলতে গেলে এখানে আমি বাচ্চাটা রেখাচিত্র করে দিয়েছি পুরোটা। দেখো, সংস্কৃত ব্যাকরণের বাচ্চ সাধারণত তিনটি। সংস্কৃত ব্যাকরণের বাচ্চ সাধারণত তিনটি: কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। এছাড়া কর্মকর্তৃবাচ্য নামে আরো একটি বাচ্য আছে। যে সময় লিখিত পরীক্ষা হতো এসএলএসটি তে, তখন এই কর্মকর্তৃবাচ্য থেকে প্রত্যেক বছরই বলতে গেলে একটা করে কোশ্চেন থাকতো, কিন্তু কোনো সময় বাচ্য তোমাদের সিলেবাসে নেই। কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য, এটা সম্বন্ধে আমরা ক্লিয়ার আইডিয়া নেব, তৈরি করবো এর আস্তে আস্তে। এবং কর্মকর্তৃবাচ্যটাও কি সেটা জানবো এই মুহূর্তে। এবার চলে আসছি কর্তৃবাচ্য। কর্তৃবাচ্যের সংজ্ঞা সম্বন্ধে একটা কারিকা পাই আমরা। বাচ্য প্রয়োগ হেতু প্রথমা কর্তৃকারকে দ্বিতীয়ান্তং ভবেৎ কর্ম কর্তাধীনং ক্রিয়াপদম। তাহলে দেখো, কর্তৃবাচ্যের ক্ষেত্রে দেখা গেল যে কর্তৃবাচ্যে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, কর্মে দ্বিতীয় বিভক্তি হয় এবং ক্রিয়াপদ কর্তার অধীন হয়। অর্থাৎ সিম্পল সেন্টেন্স, অর্থাৎ কর্তার যে পুরুষ যে বচন, ক্রিয়ারও সেই পুরুষ হয়ে থাকে। যা আমরা ছোটবেলা থেকে যে অনুবাদগুলো করে আসছি সেইগুলো, এটা এর মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই। উদাহরণ দেখো, অহং চন্দ্রং পশ্যামি, বাক্যের মধ্যে কর্তাকে অহং, কি দেখছি? চাঁদ দেখছি, চন্দ্রং পশ্যামি। তাহলে বাক্যের কর্তা হলো অহং, চন্দ্রং পশ্যামি। কর্তা হলো অহং, সেটা কোন পুরুষে আছে? উত্তম পুরুষে। দেখো, আমি ইউ ফর উত্তম পুরুষ লিখে দিয়েছি, লক্ষ্য করে দেখো, যাতে বুঝতে সুবিধা হয়। উত্তম পুরুষে আছে। কি দেখছে? চাঁদ। চাঁদটা হলো কি এখানে? চাঁদটা এখানে হলো কর্ম। তাতে দ্বিতীয় এক বচন হয়েছে, কর্মে দ্বিতীয় বিভক্তি হয়েছে, লক্ষ্য করে দেখতে পাচ্ছ। আর দেখো, যেহেতু উত্তম পুরুষ কর্তা আছে তাই সেই অনুযায়ী ক্রিয়াপদ হয়েছে। সোজা কথায় সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্স আমরা ছোটবেলা থেকে করতে শিখেছি। কর্তা যেহেতু উত্তম পুরুষ তাই ক্রিয়াপদও উত্তম পুরুষ, এটা বেশি কিছু বলার আমার জায়গা নেই। দেখো, এখানে তেমন তং চন্দন পশ্চামি, বাক্যের কর্তাকে ত্বং, ত্বং মানে
এখানে যে তং হলো মধ্যম পুরুষ, তার মানে তুমি মধ্যম পুরুষ হয়। তাই এখানে ক্রিয়াপদটা কি হয়েছে? মধ্যম পুরুষেই হয়েছে, পশ্চসি হয়েছে। দেখো মধ্যম পুরুষের একবচন হয়েছে, এম ফর মধ্যম পুরুষ। এটা যে কেউ বাচ্চারাও জানে এগুলো। কর্তা যেহেতু তুমি অর্থাৎ মধ্যম পুরুষ, তাই ক্রিয়াপদটিও মধ্যম পুরুষ হয়েছে। রামচন্দ্রং পশ্যতি, রাম চাঁদ দেখছে। বাক্যের কর্তা কে? রাম। রাম হলো বাক্যের কর্তা, সেটা প্রথম পুরুষের একবচনে আছে। দেখো রাম অনুযায়ী পশ্যতি ক্রিয়াপদটা হয়েছে। রাম হলো কর্তা, সেই অনুযায়ী ক্রিয়াপদটা হয়েছে। এই ক্ষেত্রে কর্তা যেহেতু প্রথম পুরুষ, তাই ক্রিয়াপদটা প্রথম পুরুষের হয়েছে। এখানে বলার কিছু নেই। আরো কিছু উদাহরণ দেখো, দুইজন শিশু চাঁদ দেখছে। বাক্যের কর্তা কে? না দুজন শিশু। তাই কর্তা হলো প্রথম পুরুষের দ্বিবচন প্রয়োগ করেছি। চাঁদ দেখছে, চন্দ্র পশ্চত হয়েছে এখানে। তা দেখতে পাচ্ছ যেখানে যেমন কর্তা সেই অনুযায়ী ক্রিয়াপদ হয়েছে। রাজা হরিণীকে দেখেছিলেন, নৃপ মৃগান অপশ্বত। বাক্যের কর্তা নৃপ প্রথম পুরুষের একবচন, হরিণীকে দেখেছিলেন মৃগান দ্বিতীয়ার বহুবচন, অপশ্বত যেহেতু কর্তা প্রথম পুরুষের একবচন, তাই এটাও কিন্তু প্রথম পুরুষের একবচন হয়েছে। আমি শিশুকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছি। বাক্যের কর্তা কে? আমি। আমি হলাম বাক্যের কর্তা, উত্তম পুরুষের একবচন। কাকে নিয়ে যাচ্ছি? শিশুকে। শিশুটা হলো কি? কর্ম। বিদ্যালয়ে নিয়ে যাচ্ছি, বিদ্যালয়ে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো এখানে কি পেলাম আমি? অহং শিশুং বিদ্যালয়ং নয়ামি। এখানে দুটো কর্ম পাচ্ছি, কারণটা কি? না নয়ামি নি ধাতু প্রয়োগ করে দ্বিকর্ম ক্রিয়া, তাই দুটো কর্ম পেলাম। রমেশ আমার নিকট টাকা চায়, রমেশ মাং নিকষা অর্থং যাচতে। এই যে দেখছো এখানেও একই রকম ভাবে পাচ্ছি, একই রকম ভাবে। সে যাচ্ছে, স গচ্ছতি। এখানে একটা জিনিস দেখার আছে, দেখো এখানে কিন্তু কোনো কর্ম নেই। ভালো করে লক্ষ্য করো, এই বাক্যটার মধ্যে কোনো কর্ম নেই। তাহলে যে কর্তৃ পাচ্ছি সবসময় কর্ম থাকবে এমন নাও হতে পারে। দেখো সে যাচ্ছে, সে কোথায় যাচ্ছে একবারে লেখা নেই। স গচ্ছতি, কর্ম কি উল্লেখ আছে কোথাও? উল্লেখ নেই। দুটি ঘোড়া ছুটছে। বাক্যের কর্তা কে? না দুটি ঘোড়া। দেখো প্রথম পুরুষের দ্বিবচন করে রেখেছে, দেখো কর্তা P/2, ছুটছে ক্রিয়াপদ। তাহলে অশ্ব ধাবত এভাবে হচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে সব ক্ষেত্রেই যে কর্তৃ পাচ্ছে প্রথম বিভক্তি হচ্ছে ঠিকই, কিন্তু কর্ম যে থাকতেই হবে এমন কোনো বাউন্ডেশন বা বাধ্যবাধকতা নেই। সহজ ভাষায় কর্তৃবাচ্য হলো সিম্পল সেন্টেন্স, সাধারণ বাক্য, সরল বাক্য, যেখানে কর্তা অনুযায়ী ক্রিয়াপদ হয়। কর্তৃবাচ্যের ক্ষেত্রে পরস্মৈ ধাতুর পরস্মৈ পদ, আত্মনেপদ ধাতুর উত্তরে আত্মনেপদ পদ, উভয় পদ ধাতুর উত্তরে পরস্মৈ পদ এবং আত্মনেপদ পদ। আরো সহজ ভাষায় কর্তা যেমন ক্রিয়াও তেমন। সোজা কথা যে জিনিসটা ক্লাস 7 থেকে শিখেছে সেটাই হলো কর্তৃবাচ্য। যেটা অনুবাদের সবচেয়ে সহজ পদ্ধতি, যেটা একদম এবিসিডি অনুবাদের পদ্ধতি, সেটাই হলো কর্তৃবাচ্য। কর্তায় প্রথম বিভক্তি, কর্মে দ্বিতীয় বিভক্তি, ক্রিয়াপদ কর্তা অনুযায়ী হবে। এখানে আর বেশি সময় নষ্ট আমি করবো না, সোজা চলে আসছি আমি কর্মবাচ্যে। কর্মবাচ্য প্রয়োগিত তৃতীয় কর্তৃকারকে প্রথমান্তং ভবেৎ কর্ম কর্মানাংতি ক্রিয়াপদম। এই জিনিসগুলো ব্যাকরণ কৌমুদি থেকে যে কোনো সহায়িকা বই বা পানিনিয়ম সবেই আছে কথাগুলো। কেন করেছি না, উদাহরণগুলোকে ভেঙে দেখানোর জন্য করেছি আমি। কর্মবাচ্যের প্রয়োগেতু তৃতীয় কর্তৃকারকে প্রথমান্তং ভবেৎ কর্ম কর্মান্তং ক্রিয়াপদম। কর্মবাচ্যে কর্তায় কি হচ্ছে? তৃতীয় বিভক্তি হচ্ছে, কর্ম প্রথম বিভক্তি হচ্ছে। দেখো এটা কথা মনে রাখবে, যার নামে যে বাচ্য সেই তাতে কিন্তু প্রথম বিভক্তি হয়। কর্তৃবাচ্যে নামটা কর্তা দিয়ে হচ্ছে, তাই কর্তায় প্রথম বিভক্তি। কর্মবাচ্য নামটা হচ্ছে কর্ম দিয়ে, তাই এক্ষেত্রে কর্মে কি বিভক্তি হলো? প্রথম বিভক্তি হলো। এই ক্ষেত্রে সব ধাতুই আত্মনেপদী হয় এবং কর্মে যে পুরুষ যে বচন হয়, ক্রিয়াও সেই পুরুষ সেই বচন হয়। অর্থাৎ কর্ম উত্তম পুরুষ হলে ক্রিয়া উত্তম পুরুষের বিভক্তি, কর্ম মধ্যম পুরুষ হলে ক্রিয়াও মধ্যম পুরুষের বিভক্তি, কর্ম প্রথম পুরুষ হলে ক্রিয়াও প্রথম পুরুষের বিভক্তি লাভ করে। উদাহরণ চলে যাচ্ছি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন হয়। পরে বলছি, একটু পরে এসে বলছি কিভাবে কোশ্চেন হয়। আগে বাচ্চাদের কি ব্যাপারটা একটু হালকাভাবে আইডিয়া দিয়ে দিই, তারপর বোঝাচ্ছি কিভাবে বাচ্চা থেকে কোশ্চেন হয়, ফ্ল্যাট কোশ্চেন হয়। কর্মবাচ্যে মূল ধাতু লট, লোট, লং, বিধিলি ধাতু রূপেতে জক প্রত্যয় যোগ হয়। জকে জক ফলা থাকে শুধু, তারপর ধাতুর প্রত্যয় হয়। কর্মবাচ্যে সব ধাতু কি হয়? আত্মনেপদী
হয়। দেখো তেন বালক দৃশ্যতে, বাক্যের কর্তাকে তেন লেখা আছে, দেখো কর্তা 3/1, তৃতীয়ার এক বচন আছে। বালক কর্ম, সেটা প্রথম পুরুষ, বালকটা প্রথম পুরুষের এক বচন আছে, দৃশ্যতে হয়েছে। দেখো এখানে লক্ষ্য করো দৃশ ধাতুর রূপটা কি হয়, পশ্যতি পশ্যত পশ্যন্তি হতো। কিন্তু দেখো যখনই কর্মবাচ্যে কোনো ধাতু প্রয়োগ করি, তখনই দৃশ ধাতুর সঙ্গে কি প্রয়োগ করবো, আমরা চক প্রত্যয় যোগ করবো, তারপরে লট তে করবো। যে কোনো ধাতুর সঙ্গে কর্মবাচ্যে কি যোগ হয়, এই যোগ হয়। এটা থেকে পরীক্ষায় কোশ্চেন হয়। যেমন ধরো পরীক্ষায় মানে বাক্যটা তেন বালক দৃশ্যতে, দৃশ্যতে ব্যুৎপত্তি কি, দৃশ যোগ লটতে। কর্মবাচ্য মানে সেখানে কোন প্রত্যয় যোগ হচ্ছে, মূল ধাতুর সঙ্গে যোগ প্রত্যয় যোগ হচ্ছে। তেন বালক দৃশ্যতে, এখানে দেখো বাক্যের মধ্যে কর্তা কি আছে, তৃতীয়ার এক বচন আছে, বালকও আছে। দেখো লক্ষ্য করে দেখো, কর্ম প্রথম আর দ্বিবচন আছে। দৃশ্যতে কি আছে, দৃশ্যতে যেহেতু এটা দুটো হয়ে গেছে, দ্বিবচন হয়ে গেছে, তাই এখানেও কিন্তু ক্রিয়াপত্র দ্বিবচনের প্রয়োগ হয়েছে। তেন বালকাহা দৃশ্যন্তে, বাক্যের কর্তাকে তেন, কর্ম সেটা কর্তা, সরি এটা ভুল লেখা হয়ে গেছে, ভুল লেখা হয়ে গেছে, এটা কর্তা লেখা হতো। সেখানে কি হয়ে গেছে না, সেখানে কর্মতে কি হয়েছে, প্রথমা যেহেতু বহু বচন হয়েছে, ক্রিয়াপত্র দৃষ্টান্তে হলো, সেই অনুযায়ী হলো। ওকে, দেখো এবার ইয়ার আমি পুরো ক্লিয়ার করে দিয়েছি তোমাদেরকে। তোমরা এটা সবচেয়ে ভালো করে মনে রাখবে যে কর্মজাতুতে কি প্রত্যয় যোগ হয়, জব প্রত্যয় যোগ হয়। তারপর সেটা কি হয় না, লট অবস্থায় যে তে আতে অন্তে যেমন যোগ হতে পারে হতে পারে। তেন অহং দৃশ্যে, বাক্যের কর্তা কে এখানে, বাক্যের কর্তা দেখো তেন, তার দ্বারা। কর্ম কি আছে, অহং, কর্মটা কে না, অহং। অহং মানে কি, উত্তম পুরুষ। তাই দেখো ক্রিয়াপদ কি দৃশ্যে হয়েছে, সেব ধাতুর উত্তম পুরুষের রূপ কি হয়, সেবে সেবা বহে সেবাময়, সেরকম রূপটা হয়েছে। তেন আবাং দৃশ্যা বহে, দেখো কর্ম যেহেতু আবাং অর্থাৎ উত্তম পুরুষের দ্বিবচন, দেখো উত্তম পুরুষের দ্বিবচন, তাই এখানে দৃশ্যা বহে হয়ে গেল। তেন বয়ং দৃশ্যা মহে, তার দ্বারা আমরা দেখলাম, আমাদের দেখা হলো। দেখো এখানে কি হচ্ছে, দৃশ্যা মহে হলো। এইবার দেখো এখানে কিছু জিনিস বলার, উক্ত তিনটি উদাহরণ বাক্যে কর্মপদটি উত্তম পুরুষের এক বচন, দ্বিবচন, বহুবচন আছে, তাই ক্রিয়াপদগুলিও সেইরূপ অনুযায়ী পুরুষ বচন প্রাপ্ত হয়েছে। তেন তং দৃশ্যসে, বাক্যে দেখো কর্তা কি আছে, তেন, কর্ম কি আছে, ত্বং, মানে মধ্যম পুরুষ, তাই দেখো দৃশ্যসে হয়েছে। উক্ত উদাহরণের বাক্যে কর্মপদটি যেহেতু মধ্যম পুরুষে আছে, তাই ক্রিয়াপদটিও মধ্যম পুরুষে হয়েছে। আরো অন্যান্য উদাহরণ, যুবক ও কর্তৃক বালিকা দৃষ্টি হয়েছে, বাক্যের কর্তাকে যুবক কর্তৃক, বালিকা কর্ম প্রথম পুরুষ, যুবকেন বালাহা দৃশ্যতে, আমার দ্বারা তুমি দৃষ্ট হচ্ছ। ময়া তং দৃশ্যেসে, তোমার দ্বারা আমি দৃষ্ট হচ্ছি। তয়া অহং দৃশ্যে, সবগুলো ক্ষেত্রে একদম ভেঙে দিয়েছি। কর্ম বাচ্যে বাক্যের মধ্যে কর্ম থাকতেই হবে, অর্থাৎ একমাত্র সকর্মক ধাতুই কর্মবাচ্য হতে পারে। তাহলে যখনই আমরা কর্মবাচ্য করবো, সেখানে বাক্যের মধ্যে কি থাকতে হবে, কর্ম মাস্ট। কর্ম যদি না থাকে কর্মবাচ্য হতে পারে না, মানে মাংসের ঝোল উইদাউট মাংস হতে পারে না। ভাববাচ্য, ভাববাচ্যে কর্মভাব তৃতীয়া কর্তৃকারকে প্রথমা পুরুষৈক বচনম স্বাদ ক্রিয়াপদম, অর্থাৎ ভাববাচ্যে কর্তৃকারকের তৃতীয় বিভক্তিতে কর্ম থাকে না। কি বলা হচ্ছে, কর্ম থাকে না। তবে কয়েকটা উদাহরণ দেবো, কাল পরশু করে দেখবে, ভাববাচ্যে প্রয়োগ কর্ম আছে, এবং ক্রিয়াপদ সর্বদা কি হয়, প্রথম পুরুষের এক বচনান্ত হয়। ময়া স্থিয়তে, উক্ত বাক্যে কোনো কর্ম নেই, ক্রিয়াপদ সর্বদা প্রথম পুরুষের এক বচন হয়েছে। সর্বদা কি হয়েছে না, প্রথম পুরুষের এক বচন হয়। ময়া স্থিয়তে, আবাভ্যাং দেখো কর্তা, সেখানে কি হলো, স্থিয়তে, সে একই, ক্রিয়াপদের কোনো চেঞ্জ হচ্ছে না, কর্তাটা same।
অস্মাভিস্থিয়তে, দেখো যাই থাক ক্রিয়াপদ, দেখো ক্রিয়াপদ যাই থাক কর্তা, ক্রিয়াপদের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। বালকেন হস্যতে, তেন দৃশ্যতে। তাই দেখো সব ক্ষেত্রে কিন্তু ভাববাচ্যে ক্রিয়াপদগুলো একই রকম থাকছে, প্রথম পুরুষের এক বচন। ওকে। কর্মকর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য এটাকে কিন্তু প্রধান তিনটে বাচ্যের মধ্যে পর্যায়ে ফেলা হয় না, এটা অন্য একটি বাচ্য। বাক্যে বাচ্য মানে কি, বলার কৌশল, যাকে আমরা ইংরেজিতে ভয়েস বলি। ভয়েস চেঞ্জ করতাম না ক্লাসে আমরা ইংরেজিতে, সেই মাধ্যমিক পর্যন্ত, সেই রকম জিনিস। কর্মকর্তৃবাচ্য মানে কি, যেখানে কর্ম নিজেই কর্তার মতো অ্যাটিটিউড করে তাকে আমরা বলি কর্মকর্তৃবাচ্য। কর্মের কর্তৃত্ব প্রতিপাদন যে বাক্যে সম্ভব হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। এই বাচ্যে আলাদাভাবে কর্ম বা কর্তা থাকে না, অর্থাৎ সে কর্তৃপদ, অর্থাৎ সে কর্তৃপদ সেই আবার কর্মপদ রূপে প্রতিপন্ন হয়। দেখো আমরা কথা বলি না আমরা বাংলাতে, যে মাইক বাজছে, ভাত রান্না হচ্ছে। আরে মাইক কি নিজে বাজতে পারে, বা ভাত কি নিজে রান্না হতে পারে? কেউ তো পিছনে একটা কর্তা আছে, কিন্তু এমন ভাবে রিপ্রেজেন্ট করা হয় বাক্যটা, যেন মাইক নিজে নিজেই বাজছে, ভাত যেন নিজে নিজেই রান্না হচ্ছে। এইরকম যে বলার কৌশল যে জায়গায়, সেই ক্ষেত্রেই কিন্তু কর্মকর্তৃবাচ্য হয়ে থাকে। সোজা কথাই বলে দিলাম উদাহরণ দিয়ে। বাক্যটি দেখলে মনে হয় কর্ম কর্তার ক্রিয়ামান হয়ে যেন আপনা হতেই সিদ্ধ হয়ে যায়, যার ফলস্বরূপ কর্ম কর্তাতে রূপান্তরিত হয়। কর্ম কিসে রূপান্তরিত হয়? কর্তাতে রূপান্তরিত হয়। যেমন মাইক বাজছে, মাইক যেন নিজেই বাজছে, নিজেই এলো, নিজেই বসে গেল, নিজেই বাজতে আরম্ভ করলো। এটা নিয়ে পিছনে তো কোনো না কোনো কর্তা আছে। এইরূপ কর্মকে তাই কর্মকর্তা বলে। কি বলা হচ্ছে? কর্মকর্তা। সুতরাং কর্মের কর্তৃত্ব প্রাপ্তি বোঝাতে যে বাচ্যের প্রয়োগ হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। এই বাচ্যে ক্রিয়াটি সকর্মক হলেও অকর্মক হয়ে যায়, লট লোড লং বিধি নিয়ে হয়। যাই হোক, কর্মকর্তৃবাচ্যকে যে কর্মকর্তা বলা হয়, এই জায়গাটা মাথায় রাখবে একটু। উদাহরণ দেখো, বিভক্তি সর্বধাতু উত্তরে জ হয়, এই বাচ্চে ধাতু আত্মনেপদী হয়। বিদ্যতে কাষ্টং স্বয়ং এব, ভিদ্যতে কাষ্ঠং স্বয়ং এব, কাঠ নিজে নিজেই যেন জ্বলছে। ভিদ্যতে কাষ্ঠং স্বয়ং এব, পচ্যতে ওদনং স্বয়ং এব, মতি স্বয়ং এবং জিয়তে। এই যে বাক্যগুলোর মধ্যে দেখো, ভিদ্যতে কাষ্ঠং স্বয়ং এব, কাঠ জ্বলছে, কেউ তো কাঠকে ফেলছে, আগুনে জ্বলবে কি করে? ওদনং পচ্যতে, যে ভাত রান্না হচ্ছে, যেন নিজে নিজেই হচ্ছে, স্বয়ং এব মানে নিজে নিজেই। মতি স্বয়ং এবং জিওতে, মানুষের বুদ্ধি আস্তে আস্তে নিজে থেকেই চেঞ্জ হয়, বা মানুষের মন নিজে থেকেই চেঞ্জ হয়। এই যে বাক্যগুলো সবই হলো কর্মকর্তৃবাচ্য। তবে সোজা কথায় আমরা বাচ্য তিনটে পেলাম: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্যের উদাহরণগুলো যেগুলো বিভিন্ন বইয়ে আছে, সহায়িকা বইয়ে, এটা লক্ষ্য রাখবে। এখান থেকে কোশ্চেন, ফ্ল্যাট কোশ্চেন। হ্যালো স্যার। বলো। হ্যাঁ, বলছি যে কর্মকর্তৃবাচ্য এটা যেরকম ভাববাচ্য আর কর্মবাচ্য কর্তৃবাচ্য যেরকম আছে, যেরকম সূত্রটা, এর কি হ্যাঁ, এর কোনো সূত্র নেই? এর কোনো সূত্র প্রয়োগ নেই? যেমন আছে আছে আছে, পানি নিয়ম খুলবে, পেয়ে যাবে। পানি নিয়ম খুলবে বা এতে খুলবে, ব্যাকরণ কৌমুদি বা যে কোনো সবই আছে। এটা জাস্ট বোঝানোর জন্য আমি এটা করেছিলাম এই জায়গাটা। এটা যে কোনো বইয়ে একই রকমই লেখা আছে, শুধুমাত্র এই অ্যারো চিহ্নগুলো দিয়ে বোঝানোর জন্য এখানে বড় অক্ষর সম্ভব নয়, তাই এই লেখা লিখেছিলাম আমি। ওকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার আমি চলে যাচ্ছি বাচ্য যেটা আছে তোমাদের।
দেখো বাচ্চাতে মানে বইতে যে দেওয়া আছে যেটা সেটা একটু বলে দিচ্ছি কোন জায়গাটা আমাদের পড়তে হবে। আমি যেগুলো বললাম সেগুলো সব এই বই থেকেই লেখা বলতে গেলে কম বেশি। কয়েকটা তো নিজের ভাষা জয়েন করা আছে, উদাহরণও প্রায় প্রায় দেওয়া আছে, কিছু কয়েকটা উদাহরণ এক্সট্রা দেওয়া আছে যাতে বুঝতে সুবিধা হয়। এই দেখো কর্তৃবাচ্য কর্মবাচ্য উদাহরণগুলো দেওয়া আছে, সোজা সোজা দেখো যেগুলো বলছিলাম লেখাগুলো, সেই লেখাগুলো সব এখানে আছে দেখো বইতে। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা লেখা হয়েছে ভাববাচ্যে কর্তৃকারকে তৃতীয়তে কর্ম থাকে না, ক্রিয়াপদ সর্বদা প্রথম পুরুষের একবচনান্ত হয়, যেটা ময়া স্থিয়তে অভাবং স্থিয়তে ইত্যাদি কথা পাচ্ছি আমরা। এইখানে দেখো অকর্মক ভাববাচ্য হয়ে থাকে, কথা লিখলো। এবার এই জায়গায় দেখো কর্মবাচ্যে ভাববাচ্যে সমস্ত অর্থই কি হয়, কর্মবাচ্যে এবং ভাববাচ্যে সমস্ত অর্থই আত্মনেপদী হয়। লড লোড লং বিধিলি এই চার বিভক্তি সর্বসাধারণত জ হয়। এই জ পরে থাকলে গুণ বৃদ্ধি হয় না। দিয়ে দেখো কর্মবাচ্যে যে ধাতুগুলো রূপ কি দেওয়া আছে দেখতে পাচ্ছ। গম থেকে কি হয় কর্মবাচ্যে গম্মতে, পট থেকে পট্টতে, তোয়াজ থেকে তোয়াজ্যতে, ভিত থেকে ভিদ্যতে, চিত থেকে চিদ্যতে, সূচ থেকে সূচ্যতে, ভুজ থেকে ভুজ্যতে, লব থেকে লব্যতে, নি থেকে নিয়তে, হন থেকে হন্যতে, জ্ঞা থেকে জ্ঞাওতে, সৃজ থেকে সৃজ্যতে, না থেকে নায়তে, সেপ থেকে সেপতে, লুপ থেকে লুপ্যতে। সি থেকে কি হচ্ছে সজ্জতে, দেখো এটা অন্য টাইপের হয়ে যাচ্ছে, দেখো লক্ষ্য করো। জি থেকে জিয়তে, খি থেকে খিয়তে, চি থেকে চিয়তে, শ্রী থেকে শ্রীয়তে, সু থেকে সুয়তে, স্তু থেকে স্তুয়তে, দা থেকে দিয়তে, ধা থেকে দিয়তে, মা কর্ম হচ্ছে মিয়তে, গই গিয়তে, হা হিয়তে, পা পিয়তে, সো সিয়তে, স্থা স্থিয়তে, ক্রি থেকে ক্রিয়তে, ভ্রি থেকে ভ্রিয়তে, হ্রি থেকে হ্রিয়তে, মৃ থেকে মৃয়তে। আবার দেখো রিকারান্ত স্মৃ থেকে স্মর্জতে, স্ত্রী থেকে স্তর্জতে, রি থেকে অর্জতে। একই রকম জ পরে ধাতু ত্রি থেকে তির্যতে, ক্রি থেকে কৃজতে, প্রি থেকে পূর্যতে, গ্রহ থেকে গৃহ্যতে, প্রচ্ছ থেকে পৃচ্ছতে, বধ থেকে বৃদ্ধতে রূপগুলো আমরা পাচ্ছি। বস থেকে কি হচ্ছে উচ্চতে, বধ থেকে উদ্যতে, বক থেকে উপতে, বস থেকে উচ্চতে, বহ থেকে উজ্জতে, সব থেকে সুপতে, যশ থেকে ইজ্জতে। জ পরে থাকলে হে ধাতু স্থানে হু হয়, হে থেকে কি হয় হুয়াতে, কি বললাম হুয়াতে। জ পরে থাকলে উপধান নকারে লোভ হয়, দনস থেকে দর্শতে, মন্ত্র থেকে মত্ততে, দেখো ভনস থেকে ভজ্যতে, বন্ধ থেকে বদ্ধতে। শ্বাস থেকে শিষ্যতে রূপটা আসছে। একই রকমের কালী থেকে কার্যতে রূপ পাচ্ছি আমরা, স্থাপি থেকে স্থাপতে, দুষি থেকে দুঃসতে, দর্শি থেকে দর্শতে। এই যে রূপগুলো দেখালাম এই এতগুলো অংশে, এই রূপগুলো তোমাকে স্যার, মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি সেই যে উপধা আছে না, একটুখানি বলুন না, সেই উপধাটা ভুলে গেছি। উপদা কিছু জানার দরকার নেই তোমার এই মুহূর্তে। উপদা আমি পড়াবো যখন আচ্ছা আচ্ছা। সমস্যা নেই। শুধু তুমি মনে রাখবে হ্যাঁ। এখানে যেটুকু অংশ সেটা হলো গম ধাতু কর্মবাচ্য রূপটা কি হয় গম্যতে, পটটা কি হয় পট্টতে, তজটা কি হয় কর্মবাচ্যের তজ্জতে। উপদা যখন পড়ানো তখন ঠিক পড়ে দেবো আমি। হ্যাঁ স্যার, ঠিক আছে। কর্মবাচ্যে মূল ধাতুগুলোর কি কি রূপ হয় সেটা তোমাকে এই মুহূর্তে প্রকাশ করতে হবে। এগুলোকে ব্যুৎপত্তি দেয়। ভুজ্যতে ব্যুৎপত্তি কি হয়, ভুজ ধাতুর যক প্রত্যয় করে লটতে হচ্ছে ভুজ্যতে, বা ভুজ ধাতুর কর্মবাচ্যে লটতে। এই যে যেমন ধরো এটা ন উড়ে যাচ্ছে পেলাম, হ্যাঁ দমস থেকে দর্শতে, দর্শতে এটা কিভাবে উৎপত্তি আসছে, দনস ধাতুর সঙ্গে কর্মবাচ্যে লটতে, মত্ততে মন্ত ধাতুর সঙ্গে কর্মবাচ্যে লটতে। এই ব্যুৎপত্তি গুলো প্রচুর দেয়। ওকে, এবার দেখো এখানে কিছু কথা লেখা আছে, এগুলো মনে রাখার দরকার নেই এত। যেটা মনে রাখার দরকার এই অংশটা 305 পেজ, এই অংশ মনে রাখার দরকার। ওই যা পড়েছিলাম সেগুলোই আছে দেখো। এখানে লড লোড লং বিধিলিং লিড সব রূপ দিয়েছে, আমি কিছু বললাম, শুধু ক্রি ধাতুর কর্মবাচ্যের এবং কি হয় প্রিয়তে, গম কি হয় গম্যতে, গ্রহ বৃদ্ধতে, জন থেকে জায়তে জন্মতে দুটোই হয় রূপ। জি থেকে জিয়তে রূপ হয়, জ্ঞা থেকে জ্ঞাওতে হয়, দনস থেকে দর্শতে হয়, দা থেকে দিয়তে হয়, দৃশ থেকে দৃশ্যতে হয়, নি থেকে নিয়তে, পট থেকে পঠতে, পা থেকে প্রিয়তে, পৃচ্ছ থেকে পৃচ্ছতে, ভুয় থেকে ভুয়তে, মত্ত থেকে মত্ততে, ইজ্জতে,
বস থেকে উচ্চতে, বস থেকে উচ্চতে, এই বস থেকে উচ্চতে আর বস থেকে উচ্চতে অনেকবার বিভিন্ন সেটের কোশ্চেন খুঁজে পাবে, সালের কোশ্চেন খুঁজেও পাবে। আর বহ থেকে উচ্চতে একই রকম ভাবে অনেকবার পড়েছে এই কোশ্চেন গুলো। তোমরা যে বিভিন্ন ভাবো যে সালের কোশ্চেন মানে ওই সহায়িকা বই বা বিভিন্ন নোটস পড়ে হয়ে যাবে, নোটস পড়ে আজ পর্যন্ত কেউ এসএসসি পায়নি। খুলেই বলে দিচ্ছি, বই যদি না পড়ো, কোন কোশ্চেনটা কোন জায়গার কোশ্চেন এটা যদি না বুঝতে পারো, গোটা পড়াটাই বেকার, গোটা পড়াটাই বেকার। শ্বাস থেকে শিষ্যতে, সি থেকে সজ্জতে, সু থেকে সুহতে, সেব থেকে সেব্যতে, শীষ থেকে সৃজ্যতে, স্থা থেকে স্থিয়তে, স্মৃ থেকে স্মর্যতে, হন থেকে হন্যতে, এবং হু থেকে হ্রিয়তে, হে থেকে হুয়তে। এই রূপগুলো আমরা সবগুলোই পাচ্ছি। সোজা কথায় কর্মবাচ্যে মূল ধাতুর রূপ কি? এই কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ। তিনবার খুব বললাম। পি থেকে পিয়তে, পিয়তের ব্যুৎপত্তি কি? পি ধাতুর সঙ্গে যক প্রত্যয় লটতে, প্রচ্ছ। এই পৃচ্ছতে ব্যুৎপত্তি কি? প্রচ্ছ ধাতুর সঙ্গে যক প্রত্যয় করে লটতে। মত্ততে মন্ত্র ধাতুর সঙ্গে যক প্রত্যয় লটতে। এই ব্যুৎপত্তি গুলো খুব কাজে আসে বা খুব পরীক্ষায় একটা হলেও থাকে, একটা হলেও থাকে। এই জায়গাটা খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে মনে রাখবে, মুখস্থ করে নেবে। এখানে যার যার যেমন বই আছে সেখান থেকে এই কর্মবাচ্যে মূল ধাতুর রূপ কি হচ্ছে এটা ভালো করে মুখস্থ করবে। বাচ্য পরিবর্তনের নিয়ম বুঝতেই পারছো কি হতে পারে। একটা একটা দেখিয়ে দিচ্ছি, বেশি দেখাতে যাবো না। স্যার বলছি যে বলছি সেই যে জায়গাটা দেখালেন সেটা খালি সেই লটের জায়গাটাই করবো তো? বলো বলো বলো। বলছি ওই যে ক্রি ধাতু থেকে হ্যাঁ হ্যাঁ ক্রিয়তে হ্যাঁ ওই হ্যাঁ, যে লট। শুধু লটটা, শুধু হ্যাঁ লটটা করো, আর কিছু এক্সট্রা করার দরকার নেই। কিছু একটু হ্যাঁ বেশি হ্যাঁ হ্যাঁ করে হেডেক বাড়ানোর কোনো দরকার নেই। ওই বেশি বা করে করে কোনো দরকার নেই। যেটুকু দরকার সেটুকু অংশেই বলছি, ওর মধ্যেই কমন পাবে। বাচ্চা বলে দেখো, এখানে কর্তৃবাচ্যের বাক্য বাক্য আছে, স মৃগং পশ্যতি, সে হরিণ দেখলো। কর্তৃবাচ্যে কর্তায় প্রথম বিভক্তি আছে, কর্মে কি আছে? দ্বিতীয় একবচন আছে। মূল ধাতু কি না? দৃশ ধাতু। তাহলে যখন কর্মবাচ্য করবো তখন কি হবে? কর্তায় তৃতীয় হয়ে যাবে, ছয় জায়গায় কি হয়ে গেল? তেন। মৃগংটা দ্বিতীয় ছেলে প্রথম হয়ে গেল, এটা তৃতীয় একবচন হয়ে গেল। মৃগটা কি হয়ে গেল? প্রথম আর একবচন হয়ে গেল। আর দেখো দ্বিশ ধাতুর সঙ্গে কর্মবাচ্যে যক প্রত্যয় যোগ করার পর লড়তে কি হয়? দ্বিশ যোগ লড়তে দৃশ্যতে। যখন দুটো হরিণ দেখলো তখন কি হয়ে গেল? দৃশ্যতে হয়ে গেল। এইগুলো সিম্পল জিনিস, বেশি কঠিনে যাওয়ার কোনো দরকার নেই সব জায়গায় আমার। এবার আসছি এখানের মধ্যে একটা ক্রিটিক্যাল জায়গা, দ্বিকর্মক ধাতুর বাচ্য পরিবর্তন। আমরা জানি যে কর্মকারকে যখন একটা সূত্র পড়ি, সেই সূত্রের নাম হলো, কর্মকারকের একটা সূত্র আমরা পড়ি, মনে করে দেখবে সেই সূত্রটার নাম হলো যে কি, যে কর্মবাচ্যের সূত্র, সরি কর্মকার সূত্র পড়ি, মনে করো অকথিত মনে পড়ছে? অকথিত কর্ম, মুখ্য কর্ম, গৌণ কর্ম বলে, কর্তৃশোধন কর্ম তথাচিত জানিস না, তারপরে বলে অপরিতঞ্চ, যেটা গৌণ কর্ম বলে বলা হয়। সেখানে 16খানা ধাতুর কথা বলা হয়, যে দুহ, জাজ, পজ, দণ্ড। মনে করে দেখো, দুহ, জাজ, পজ, দণ্ড, চি, বু, শ্বাস, 16খানা ধাতু ছিল। এই 16খানা ধাতুর যোগে দ্বিকর্ম, এই 16খানা ধাতুকে দ্বিকর্মক ধাতু বলা হয়। দেখো কর্মবাচ্যে দ্বিকর্মক ধাতুগুলির মধ্যে দুহ, জাজ, পজ, দণ্ড, রুদ, প্রচ্ছ, চি, বু, শ্বাস প্রভৃতি দুহাদিগণীয় ধাতুর গৌণ কর্মে প্রথমা বিভক্তি হয়, মুখ্য কর্মে কোনো পরিবর্তন হয় না। কর্মবাচ্যে দ্বিকর্মক ধাতুগুলির মধ্যে পার্টিকুলার এই 12টা ধাতু দেখো, দুহ, পার্টিকুলার এই 12খানা ধাতু কি কি হচ্ছে? দুহ, জাজ, পজ, দণ্ড, রুদ,
চি ভ্রু শ্বাস করেছে, আর তিনটা দেয়নি। প্রভৃতি দুহাদিগণীয় ধাতুর গৌণ কর্মে কি হয় না, প্রথমা বিভক্তি হয়, মুখ্য কর্মে কোনো পরিবর্তন হয় না। এটা এই বাক্যটা লক্ষ্য করবে। গোপ গাং দুগ্ধং দগ্ধি। গোপ গাং দুগ্ধং দগ্ধি মানে কি, গোয়ালা গরুকেও দুধকেও দহন করছে। সোজা কথায় যদি আমরা যখন কারক পড়বো তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তবে এটা তো প্রত্যেকের বেসিক আইডিয়া আছে যে এখানের মধ্যে আমরা কি কি পাচ্ছি। গোপ মানে কি, গোয়ালা। গোয়ালা গরু হইতে দুধকে দহন করছে, বাংলা করলে তো এরকমই হয় নাকি। গোয়ালা বাংলা লিখে দিলে এরকম হতো যে গোয়ালা, অ্যাকচুয়ালি যদি বাংলায় লিখতাম তাহলে কি হতো না, গোয়ালা কর্তা প্রথমা বিভক্তির এক বচন, গরু হইতে, অর্থাৎ এটা অপাদান করে দিচ্ছি, এটা পঞ্চমীর এক বচন হতো, এটা দুগ্ধং, এটা কর্ম একদম মুখ্য কর্ম, দগ্ধি, যেহেতু এখানে দুহ ধাতু প্রয়োগ হয়েছে, কি ধাতু, এই দুহ ধাতু প্রয়োগ হয়েছে, এই যে দুহ ধাতু প্রয়োগ হয়েছে, তাই এই অপাদান বা পঞ্চমীটা কি হয়ে যায়, দ্বিতীয়া দ্বিতীয়া দ্বিতীয়াতে কনভার্ট হয়ে যায়। যখনই কোনো প্রকার অন্য কোনো কারক কর্মে রূপান্তরিত হয়, তখন তাকে মুখ্য কর্মের মর্যাদা দেওয়া হয়, তাকে গৌণ কর্ম বলে বিবেচনা করা হয়, অর্থাৎ সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস কর্ম বলে ধরা হয়, তৃতীয় শ্রেণীর কর্ম, থার্ড ক্লাস কর্ম। এর মূল কারিগর কে না, এই দুহ ধাতুটা আছে বলে। এর কখনো একটি কর্মে সন্তুষ্ট হয় না, দুটো কর্ম লাগে সবসময়। তাই এখানে সবসময় কি হয় না, পঞ্চমীর জায়গায় কি হয়ে যায়, কর্ম হয়ে যাচ্ছে। গোপগাং দুগ্ধং দগ্ধি। আচ্ছা, এইরকম যদি একটা বাক্য তোমাদেরকে যদি দিয়ে দেয়, কিসের জন্য এরকম বাক্য তুলে দিল, দিয়ে বললো যে এই বাক্যটার মধ্যে, এই বাক্যটিকে যদি কর্মবাচ্যে রূপান্তরিত করা হয়, নিম্নের কোন বা পদটি মধ্যে পরিবর্তন করতে হবে। দেখো লেখা আছে, কর্মবাচ্যে দ্বিকর্মক ধাতুগুলি দুহ, জাজ, পচ, দণ্ড, রুদ, প্রচ্ছ, চি, ভ্রু, শ্বাস প্রভৃতি দুহাদিগণীয় ধাতুর গৌণ কর্মে প্রথমা বিভক্তি হয়। কর্মবাচ্যে কি হয়, কর্মে প্রথমা বিভক্তি হয়। আচ্ছা, এই বাচ্চাতে দুটো কর্ম আছে, একটা হলো মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। তাহলে দুটোতেই প্রথমা বিভক্তি হবে না, যেটা গৌণ কর্ম অর্থাৎ যেটা অপাদান থেকে কর্মে রূপান্তরিত হলো, এই ক্ষেত্রে এই যে গাং, গাং পদটা কি হয়েছে, অপাদান থেকে কর্মে রূপান্তরিত, পঞ্চমী থেকে দ্বিতীয়তে রূপান্তরিত হয়েছে। তাই গাং পদটা এখানে কর্ম থেকে প্রথমা, মানে প্রথমাতে রূপান্তরিত হবে। গোপে ন, দেখো কর্তায় তৃতীয়া হয়ে গেল। গৌ, কি হয়ে গেল, গৌ। গো শব্দে প্রথমে এক বচনে কি হয়, গৌ গব গব গৌ হয়। দুগ্ধ, দুহ ধাতুর সঙ্গে যক প্রত্যয় যোগ করলে কি হবে গো, দুহ ধাতু, তার সঙ্গে যক প্রত্যয় যোগ করলাম, লটতে কি হবে, লটতে যোগ করলে কি হচ্ছে, দুর্যতে। তা দেখতে পাচ্ছি, এই জায়গাটা বুঝতে পারলে প্রত্যেকে, কারো অসুবিধা হলে এই জায়গাটা বলো, আমি বসছি। কেউ যদি বুঝতে না পারে এটা বলো। স্যার আরেকবার বলুন। দেখো, সাধারণত আমরা যখন কর্মকারক পড়ি, সেখানে কর্মের তিনটে লক্ষণ পাই, কর্তৃর ঈপ্সিততম কর্ম, তথাযুক্তম চানিপ্সিতম, মানে যেটা কর্তার ঈপ্সিত নেই তবুও কর্তার পঞ্চেন্দ্রিয় সহযোগী কর্মটা হয়ে যাচ্ছে, সেই গ্রামে যেতে যেতে ঘাস মারিয়ে যাচ্ছে, ভাত খেতে খেতে ভুল করে বিষ খেয়ে ফেললো, এই যে অংশগুলো পড়েছি আমরা, যেমন এগুলো তথা চানিপ্সিতম। এছাড়া আরেকটা কর্ম পাই, যাকে আমরা অকথিত কর্ম বলি বা গৌণ কর্ম বলি, যেখানে বলা হচ্ছে স্পেসিফিকলি 16খানা ধাতু আছে, সেই 16খানা ধাতুর যোগে কি হয় না, সেই 16খানা ধাতু হলো দ্বিকর্মক ধাতু, এদের দুটো করে কর্ম লাগে, নাহলে বাক্যটা সিদ্ধ হয় না বা বাক্যটা শুদ্ধ নয়। এইরকম ক্ষেত্রে এই 16খানা ধাতুর মধ্যে এখানে 12খানা ধাতুর কথা বলা হয়েছে, মূলত দুটো কর্ম থাকে। এই যে গোপগাং দুগ্ধং দগ্ধি, এই যে বাক্যটা পেলাম,
এই যে গোপগাং দুগ্ধম দগ্ধি এই বাক্যটা যে পেলাম আমরা, দেখো এখানে কি পেলাম, গোয়ালা গরু হইতে দুধকে দহন করছে, বাংলা মানে তো এরকমই দাঁড়ায়। তাহলে গরু হইতে, হইতে মানে কোন বিভক্তি হয়, পঞ্চমী বিভক্তি হওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে দগ্ধি ধাতু আছে, দুঘ ধাতু প্রয়োগ আছে, দ্বিকর্ম ধাতু প্রয়োগ আছে, তাই এই অপাদানটা অর্থাৎ পঞ্চমী এক বচনটা কিসে চেঞ্জ হয়ে যায়, কর্মে দ্বিতীয় বিভক্তি চেঞ্জ হয়ে যায়। তাই বাক্যে লিখেছে গোপ গাং, গো শব্দ দ্বিতীয় কি হয়, গাং হয়, দুগ্ধম দগ্ধি। এইরকম যখন দ্বিকর্মক ধাতু যুক্ত একটা বাক্য পাবো, যে বাক্যটাকে আমাদের কি করতে হবে, কর্মবাচ্যে রূপান্তরিত করতে হবে, সেখানে দুটো কর্ম আছে, কর্ম হচ্ছে, কর্মে কি বিভক্তি হয়, প্রথমা বিভক্তি হয়। তাহলে সেই ক্ষেত্রে কোন কর্মটাতে প্রথমে বিভক্তি করব, একটা তো পাচ্ছি মুখ্য কর্ম, একটা পাচ্ছি গৌণ কর্ম। মুখ্য কর্ম মানে বুঝতে হচ্ছে দুগ্ধটা, দুধকে দহন করছি, গরুকে তো দহন করছি না। সেই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে যেটা গাং, যেটা হলো গৌণ কর্ম ছিল, সেটাকে কি করতে হবে না, প্রথমাতে রূপান্তর করতে হবে। এখানে গান পদটা কি ছিল, গৌণ কর্ম, সেটা কিন্তু কি হয়ে গেছে, এখানে যখন বাচ্য পরিণত করছি গৌ হয়ে গেল, অর্থাৎ এটা প্রথমা বিভক্তির এক বচন হয়ে গেল। বোঝা গেছে? স্যার বোঝা। এই জায়গাটা টু মাচ ইম্পর্ট্যান্ট, বারে বারে বলে দিচ্ছি, টু মাচ ইম্পর্ট্যান্ট। স্যার বলো। বলছি তাহলে যদি কোশ্চেনটা এভাবে করা হয় যে কোনটা হচ্ছে কর্মে পরিবর্তন করতেই হবে, সেক্ষেত্রে উত্তর কোনটা বলবো, গৌণ কর্মটাকে না মুখ্য কর্মটাকে? এই ক্ষেত্রে গৌণ কর্ম। ওকে। কথা আপনি বোঝা ওই যে যাচ্ছে? একটা সেটা সেট আগে নাম্বার কোশ্চেন, 8 এ হ্যাঁ কোশ্চেন দিয়েছিলাম, ওখানে উত্তরটা আমি ওই জন্য করতে পারছিলাম না, যে মানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে বুঝতেই ওই পারছি না। কোশ্চেনের মধ্যে আমার ভাষাগত বিন্যাস ভুল আছে। আচ্ছা ঠিক আছে, এখন বোঝা গেছে। বালিকা বৃক্ষান পুষ্পানি চিনতি, বাক্যের কর্তাকে, বাংলা মানে কি বলে হচ্ছে, বালিকা বালিকা গাছ হইতে ফুলগুলিকে চয়ন করছে বা তুলছে, বাংলা মানে করলে হচ্ছে বালিকা, লিখতে পারবো না, দেখা যাবে বিষয়টা। বালিকা গাছ হইতে ফুলগুলিকে চয়ন করছে, যেহেতু চি ধাতুর প্রয়োগ করেছি, দেখো এখানে বলা আছে চি ধাতু, লক্ষ্য করে দেখো, যেহেতু চি ধাতুর প্রয়োগ করেছি, দ্বিকর্মক ধাতু, তাহলে কি হচ্ছে, এই যে বৃক্ষাত পুষ্পায়, যে বৃক্ষাতের সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, বৃক্ষাতে রূপান্তরিত, অর্থাৎ এই পঞ্চমী বিভক্তিটা, এই পঞ্চমীর এক বচনের রূপটা কিসে চেঞ্জ হয়ে গেল, দ্বিতীয়ার, সরি পঞ্চমী বহুবচন ছিল, দ্বিতীয়ার স্যার বহুবচনে বহু রূপান্তরিত হয়ে গেল। বালিকা বৃক্ষাত পুষ্পানি, বালিকা গাছগুলি হইতে ফুল তুলছে, সোজা করে পঞ্চমীটা কিসে চেঞ্জ হলো, দ্বিতীয় চেঞ্জ হলো। যখনই কোনো অন্য কোনো জায়গা থেকে সোজাসুজি কিসে এসে রূপান্তরিত হয়, কর্মে রূপান্তরিত হয়, তাকে আমরা মুখ্য কর্ম না বলে আমরা কি বলি, গৌণ কর্ম বলি। কি বললাম, গৌণ কর্ম বলে থাকি। আর যেটা গৌণ কর্ম, একটা দ্বিকর্মক ধাতুর ক্ষেত্রে সেই গৌণ কর্মে কি হয়ে যায়, কর্মবাচ্যে রূপান্তরিত হতে গেলে প্রথম বিভক্তি। তাই লক্ষ্য করো এখানে বালিকা বৃক্ষান পুষ্পান চিহ্নতে, এই যে কর্মবাচ্যের এই যে বাক্যটা, এই বাক্যটাকে যখন আমরা কর্মবাচ্যে রূপান্তরিত করছি, কর্তা বালিকা ছিল, তার তৃতীয় বচনে কি হলো না, বালিকয়া হলো। পুষ্পানি যেমন ছিল কর্ম, তেমন কর্ম দ্বিতীয়তেই রয়ে গেল, তার কোনো হাত দেওয়া, তাতে কোনো হাত পড়লো না। কিন্তু দেখো বৃক্ষান অর্থাৎ যেটা ছিল, যেটা গৌণ কর্ম, সেটাতে কি হয়ে গেল, প্রথমার বহুবচন হয়ে গেল। আর চি ধাতু কর্ম হচ্ছে কি হয়, চিয়তে, চিয়েতে চিয়ন্তে হয়ে গেল। দেখো এই হলো মূল ফান্ডা। তাহলে একটা কথা বুঝতে পারলে, দ্বিকর্মক ধাতুর ক্ষেত্রে যেখানে এই ধাতুগুলো থাকবে, সেখানে যদি কর্মবাচ্যে রূপান্তরিত করতে হয়, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম দুটি কর্মের মধ্যে যেটা গৌণ কর্ম বা অপ্রধান কর্ম, সেটাকে কিন্তু আমরা কি করব, প্রথমা বিভক্তি রূপে রূপান্তরিত করব।
যেটা মুখ্য কর্ম তাতে কোনো প্রকার কোনো হাত দেব না। তাই দেখো এখানে দুগ্ধং এই জিনিসটাতে কোনো প্রকার কোনো চেঞ্জ হয়নি। বা এখানেও লক্ষ্য করে দেখো, যেভাবে বললাম পুষ্পানি, এই যে আর পদটা, স্যার স্যার বলছি এইখানে যে কোনো চেঞ্জ হয় গোপেন যেটা হলো ওইটা অনুযায়ী নাকি? বুঝতে পারছি না, ঘুরে বলো, আরেকবার বলো কোশ্চেনটা, আরেকবার বলো, কোশ্চেনটাকে করছিলে, কোশ্চেনটা আরেকবার ঘুরে করো। স্যার এই যে বালিকয়া বা এই যে গোপেনও যেটা হলো সেটা কি ওই মানে বাচ্চ সেই নিয়ম অনুসারে নাকি? হ্যাঁ, কর্তায় তৃতীয় বিভক্তি হলো, এখানে গৌণ কর্মকে প্রথম বিভক্তি করতে, কর্ম হচ্ছে কি হয়, কর্মে প্রথম বিভক্তি হয়, গৌণ কর্মে মুখ্য কর্মে কোনো চেঞ্জ হয় না, যেমন ছিল তেমনটি পড়ে থাকলো, আর চি ধাতু যেমন হয় তেমন হয়ে গেল, কর্মবাচ্যে যে রূপটা হয়, চি ধাতু কর্মবাচ্য রূপটা কি হয়, এখানে দেখো পেয়ে যাবে, এর মধ্যে খোঁজো পেয়ে যাবে। একটা হর্ষইকার থাকলে দীর্ঘইকার হয়ে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ এটা, চি থেকে চি হতে হচ্ছে, যে বললো এক্ষুনি মজুমদার, হর্ষইকার দীর্ঘইকার হয়ে গেছে, চিয়তে চিয়েতে চিয়ন্তে, যেহেতু এখানে কর্মের বহুবচন প্রয়োগ হয়েছে তাই এখানে চিয়ন্তে হয়েছে। স্যার বলছি যে ওই যদি অশুদ্ধি দেয়, ধরুন বাচ্চ দিল না, ওই বৃক্ষান্তার জায়গায় তাহলে বৃক্ষেভ্য বৃক্ষাগত দেবে হবে, তো? বৃক্ষেভ্য দেবে তো ওখানে? আরেকবার বলো। তো ওখানে বৃক্ষেভ্য দেবে তো, না বৃক্ষাত দেবে? বৃক্ষেভ্যই তো হবে। দেখো, অশুদ্ধি সংশোধন কোশ্চেন করা সোজা, কিন্তু উত্তর করা খুব কঠিন। ধরো এই বাক্যটাকেই অশুদ্ধি সংশোধন দিল তোমাদের কথা অনুযায়ী, এই বাক্যটাকে অশুদ্ধি সংশোধন করতে দিল, আচ্ছা হয়নি কি? ধরো এই বাক্যটাকে অশুদ্ধি সংশোধন করতে দিল, দিয়ে কি করলো না, এইখানটাতে তোমার দেখো বৃক্ষের জায়গায়, এটা প্রথম আর এক বছর আছে তো নাকি, কোশ্চেনটা কে করছিল আমাকে বলো তো, মজুমদার না কেয়া বিশ্বাস? আমি বুঝতে পারলাম কোশ্চেনটা কে করছে। তো কেয়া বলছে। হ্যাঁ, দেখো, বালিকয়া বৃক্ষাহ পুষ্পানি চিয়ন্তে, বাক্যের মধ্যে কর্তাকে স্যার আমি ওইটা, হ্যাঁ ওইটা বলছি না স্যার, আমি বলছি যে বালিকা বৃক্ষান পুষ্পানি চিনতি তো, এবার ওইখানে বৃক্ষানটা না দিয়ে অশুদ্ধি সংশোধনে বৃক্ষেভ্য দেবে তো, তাই বলছি যে পঞ্চমীর বহু বচনটা দেবে তো, আমাকে অনেক কিছু, বৃক্ষানটা করতে হবে। অনেক ভাবে হতে পারে, অনেক ভাবে তো মানে কি কি ভাবে হতে পারে বলে দিচ্ছি, সব বলে দেয়। ধরো ডাইরেক্ট এই বাক্যটা তুললো, এই বাক্যটা তুললো, এই বাক্য, বালিকয়া বৃক্ষা পুষ্পানি চিয়ন্তু, এই বাক্যটা তুলে দিল তোমার কোনো কারণে। এই বাক্সটা, এই বাক্যটা তুলে দেওয়ার পর দেখা যাচ্ছে যে তুমি দেখে বুঝতে পারলে যেটা কর্ম, চিয়ন্তে এই রূপটা দেখে বুঝতে পারলে যে এটা কর্মবাচ্যের রূপ আছে, ঠিক আছে। দেখা যাচ্ছে কোনো কারণে এই বৃক্ষাটা যেমন এখানে ছিল বৃক্ষা, বৃক্ষান রেখে দিয়েছি, আর পুষ্পানিটাকে অন্য কোনো একটা বিভক্তি দিয়ে দিয়েছি, তাহলে কটা অংশ ভুল হলো কেয়া? কটা অংশ ভুল হলো তাহলে বাক্যের মধ্যে?
একটা তো পুষ্পানি বলছেন ওটা তো। দেখো দুটো অংশ বলো। দুটো ভুল হলো। না আপনি তো বলছেন দীক্ষা তো থাকছেই। দেখো যখন আমি কর্মবাচ্য রূপটা করছি সেখানে তো আমি যদি বৃক্ষান করি বৃক্ষানটা তো ভুল, হ্যাঁ কি না? দীক্ষান থাকলে ভুল হবে আর দীক্ষা থাকলে তো ঠিকই থাকবে। বৃক্ষান করে দিয়ে আমি তেরো চিহ্ন করে কি দেখালাম যে এটা বৃক্ষান করে দিয়েছি আমি বাক্য তাহলে বালিকায়া দুটো পাবো। বৃক্ষান। আর এই পুষ্পানি যে রূপটা আছে এটাকে আমি কোনো একটা কিছু চেঞ্জ করে বললাম, কিছু একটা কিছু করে দিলাম, সেক্ষেত্রে দুটো ভুল হচ্ছে। আবার দেখো ধরো কোনো কারণে বৃক্ষা করলাম, বালিকয়া বৃক্ষা পুষ্পানি চিয়ন, চিয়ন্তের জায়গায় চিয়তে করে দিলাম, সেটাও ভুল। মানে অশুদ্ধি সংস্কৃত একটা এমন জায়গা যেখানে তোমাকে 100% চোখ কান খুলে রাখতে হবে, নইলে তুমি কিছু করতে পারবে না। অশ্রুতি সংশোধনে কি জানো তো, তুমি যত এক্সপার্ট হবে আস্তে আস্তে তোমার তত তুমি বুঝতে পারবে। আর অশ্রুতি সংশোধন বুঝতে পেরে গেলে তুমি ভাববে তোমার সংস্কৃত শেখা হয়ে গেছে। এখন এত কম সময়ে কতটা কি শেখাতে পারবো সেটাই ফ্যাক্টর। আমি সন্ধি থেকে শব্দ সন্ধি শব্দ ধাতু থেকে যেমন তোমাদেরকে এগুলো দেবো, যে কি বলছিলাম অর্থ পার্থক্য কিছু দেবো, বিকল্প কিছু দেবো, ওখান থেকে কিছু অশ্রুতি সংশোধন দেবো। সত্যি কথা বলতে এটা কোনোদিন করিনি, সেটা এবার করতে চলেছি। তোমাদেরকে বলবো মুখস্থ করে নিতে, লজিক্যালি লিখে দেবো যে এটা কেন ভুল কেন ঠিক লিখে দেবো, কিন্তু তোমরা ওটা করবে। এইবার দেখো এর স্যার দ্বিতীয় বলছি হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি আর একটা উদাহরণ বলে দিন না, ওই 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 বিপ্র রাজা নাম অর্থং সাচতে। দেখো যে বাক্যের মধ্যে লেখা আছে বিপ্র মানে ব্রাহ্মণ, রাজা নাম অর্থং যাচতে। বিপ্র রাজার নিকট হইতে অর্থ যাচ্ছে বা ভিক্ষা করছে বা চাইছে, যা ইচ্ছা বলতে পারে। তাহলে বাক্যের কর্তাকে বিপ্র, যেহেতু যাচ ধাতু প্রয়োগ করা আছে তাই যাচ ধাতু বিকর্মক ধাতু, কি চাইছে অর্থকে, কি চাইছে না অর্থকে। অর্থটা কি হয়েছে দ্বিতীয়ার এক বচন, রাজন শব্দের দ্বিতীয়ার এক বচন, এতে কি হয় রাজা রাজানু রাজানো রাজানম রাজানৌ রাজ্ঞ। এক্ষুনি একটা মেসেজ এলো যে এসএসসি নিয়ম চেঞ্জ হতে চলেছে। তাহলে লক্ষ্য করে দেখো বিপ্র মানে ব্রাহ্মণ রাজার কাছ থেকে অর্থকে চাইছে। যখন এটা আমি কর্মবাচ্যে রূপান্তর করব অর্থাৎ কি হয়ে গেল তৃতীয়া বিপ্রেন হয়ে গেল, দেখতে পাচ্ছ। রাজা নাম এটা কি ছিল, এটা তো রাজা নামটা তো অ্যাকচুয়ালি রাজার নিকট হইতে পঞ্চমী ছিল, এটা এই পঞ্চমীর জায়গায় এটা কি করতে হচ্ছে আমাকে, তখন তৃতীয়া করেছিলাম যেহেতু যাই ধাতু আছে, তাই এটা হলো কি কর্ম গৌণ কর্ম, এটাতে কি বিভক্তি হয়ে গেল প্রথমা বিভক্তি হয়ে গেল। আর যেটা চাইছিল যেটা মুখ্য কর্ম ছিল সেটা যেমন ছিল তেমনটি থেকে গেল, আর যাই ধাতু কর্ম হচ্ছে যে রূপে সেটা হয়েছিল, দেখতে পাচ্ছ। কিছু কোশ্চেন আছে এবার? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো এখানে এর বুড়ামি শেষ নাই, এর বুড়ামি আরো আছে, লক্ষ্য করতে। নি রি ক্রিস এবং বহ ধাতুর মুখ্য কর্মের প্রথম বিভক্তি হয়। এতক্ষণ দেখালাম কি গৌণ কর্মে প্রথম বিভক্তি হচ্ছিল, এবার মুখ্য কর্মে হচ্ছে। কোন কোন ধাতুর? নি হ্রি ক্রিস এবং বহ ধাতুর। কোথায় না মুখ্য কর্মে। স অজং গৃহং নয়তি, বাক্যের অর্থ কি সে অজটিকে মানে ছাগলটিকে বাড়িতে নিয়ে যাচ্ছে।
স অজং গৃহং নয়তি, স অজং মানে ছাগলকে, গৃহং মানে বাড়িতে, নয়তি মানে নিয়ে যাচ্ছে। তাহলে বাক্যের কর্তাকে সে। কাকে নিয়ে যাচ্ছে? ছাগলকে। কোথায় নিয়ে যাচ্ছে? বাড়িতে। তো যদি বাংলা হিসাব করি, সে হলো কর্তা, প্রথম আর এক বচন, অজ হলো কর্ম, দ্বিতীয় এক বচন, বাড়িতে যদি নিয়ে যাচ্ছি ধরি তাহলে কি হবে? এটা আধার, এটা সপ্তমীর এক বচন, নয়তিটা হচ্ছে নিধাতু দ্বিকর্মক ধাতু। এবার দেখো, যখন এইরকম দ্বিকর্মক ধাতু পড়ছে তখন কি হচ্ছে না, এই সপ্তমীটা কনভার্ট হয়ে যায় কিসে? আধারটা কনভার্ট হয়ে যায় কিসে? কর্মতে, এবং কর্মে দ্বিতীয় বিভক্তি হয়ে যায়। তাই বাক্যে কি লেখা আছে? কর্ম হচ্ছে স অজং গৃহং নয়তি। কিন্তু এই উদাহরণে বলা হয়েছে, এই সূত্রে বলা হয়েছে যে দ্বিকর্মক যে 16টি ধাতু আছে তার মধ্যে স্পেসিফিকলি 4টি ধাতু নি, হ্রি, ক্রিস এবং বহ ধাতুর যোগে যখন কর্মবাচ্যে পরিবর্তন করব সেখানে গৌণ কর্মে নয়, সেখানে মুখ্য কর্মে প্রথম বিভক্তি হয়। দেখো এখানে মুখ্য কর্ম কি ছিল? স মানে সে, এটা তো কর্তা। অজ এবং গৃহর মধ্যে মুখ্য কর্ম কে ছিল? অজ, অর্থাৎ ছাগলটি। দেখো এখানে কিন্তু দেখো স যেমন কর্তা, প্রথম বিভক্তি সেটা কি হয়ে গেল? তেন হয়ে গেছে, অর্থাৎ তৃতীয় এক বচন হয়ে গেছে। অজটা যেহেতু মুখ্য কর্ম, সেটাতে কিন্তু কি করে দিলাম? প্রথম আর এক বচন করে দিলাম। গৌণ কর্ম যেটা ছিল গৃহ, সেটা কিন্তু দ্বিতীয় যেমন ছিল দ্বিতীয় থেকে গেল, আর নিয়তে যেমন ছিল নিয়ত হয়ে গেল। বুঝতে পারলে ব্যাপারটা? যদি কেউ কনসেন্ট্রেশন দিয়ে শুনে থাকো তাহলে এক চান্সে বুঝে যাওয়া উচিত। স্যার বলছি যে এটা তো সেই দুটো ধাতু থেকে দিয়েছে, আর দুটো কি উদাহরণ দেওয়া যেত না? কোশ্চেনে পাবে, প্র্যাকটিসে পাবে। তোমার মাথার আচ্ছা মধ্যে ঠিক যদি আছে। 12টা যেটা গৌণ কর্মে দ্বিতীয় হচ্ছে সেটা মনে রাখো, যে প্রথম আর যেটা মুখ্য কর্মে সেটা মনে রাখো। ওকে, এই হ্যাঁ জায়গাটা খুব ইম্পর্টেন্ট, বারে বারে বলছি আমি। কিন্তু এই 31 নম্বর পয়েন্টটা ব্যাকরণ কৌমুদি বই অনুযায়ী, আর এই এই 32 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে কোশ্চেন মানে প্রায় পাওয়া যায়। নিজন্ত ক্রিয়ার বাচ্য পরিবর্তন। দেখো বলা হয়েছে বুদ্ধি বক্ষার্থয় শব্দ কর্মানাং চ নিজেচ্ছয়া প্রযোজ্য কর্মান্নে শ্রেয়ানাং নত্বানাং লাদয় মতা, এসব কথা বলা হয়েছে। অত সূত্র মনে রাখার এখানে এসএসসির সময় আমার সময় নেই। আমি যেটা আমার কাজে লাগবে সেটাই খাবো, অন্য কিছু যাবো না। বুদ্ধি অর্থে বা বোধার্থক অর্থে ধাতু, পক্ষার্থক ধাতু এবং শব্দকর্ম ধাতু প্রয়োগের স্থলে প্রযোজ্য কর্তার কর্মসংজ্ঞা হয়। প্রযোজ্য কর্তার কি বললাম? প্রযোজ্য কর্তার কর্মসংজ্ঞা হয়। সেই স্থলে কর্মবাচ্যে প্রযোজ্য কর্তা কর্ম দুটি ইচ্ছা মতো প্রয়োগটি করা যায়। আমাকে একটা কথা বলো তো, প্রযোজ্য কর্তার প্রয়োজক কর্তা কি? অনেকেই তো আছে এখানে, বহু পুরানো লোক, বলতে পারবে প্রযোজ্য কর্তা কি, প্রযোজক কর্তা কি? মানে যে করছে আর যে করাচ্ছে আর কি, এরকম। যে যে কোনটা? করাচ্ছে সে প্রযোজক কর্তা, আর যাকে দিয়ে করাচ্ছে হ্যাঁ সে প্রযোজ্য কর্তা। উত্তর ঠিক। সোজা কথা মনে রাখবে, প্রযোজক মানে হলো ডাইরেক্টর। ডাইরেক্টর কখনো অ্যাক্টিং করে না। এটা প্রযোজক মানে হলো হচ্ছে প্রডিউসার। আর এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে, প্রযোজ্য কর্তা প্রযোজক কর্তার মধ্যে প্রযোজক কর্তা ইন জেনারেল প্রথম বিভক্তি, আর প্রযোজ্য কর্তা ইন জেনারেল দ্বিতীয় বিভক্তি। ইন জেনারেল উল্লেখ করছি আমি বারে বারে, সব ক্ষেত্রেই এরকম হবে তা নয়। দেখো একটা উদাহরণ চলে যায়, এই আর অতটা ইম্পর্টেন্ট নয়, আগেটা ইম্পর্টেন্ট। শিক্ষক ও ছাত্র ধর্ম বোধয়তি, শিক্ষক ছাত্রকে ধর্ম জ্ঞান দিচ্ছে। শিক্ষক ছাত্রকে ধর্ম বোধ করাচ্ছে বা ধর্ম জ্ঞান দিচ্ছে। তাহলে বাক্যের মধ্যে প্রযোজক কর্তা কে?
শিক্ষক। কাকে দিচ্ছে জ্ঞান? ছাত্রকে। ছাত্র হলো প্রযোজ্য হচ্ছে। কি জ্ঞান দিচ্ছে? ধর্ম। তাহলে এটা হলো প্রযোজক কর্তা, এটা হলো প্রযোজ্য কর্তা। কি লিখবো? পি জে কে করে দিই, হ্যাঁ, প্রযোজক। আর এটা হলো পি জে জে, প্রযোজ্য। মানে ছাত্র যে শুনছে এটা মানে শিক্ষকের গুতানিতে শুনছে। ধর্মং বোধয়তি, এরকম যদি বাক্য থাকে সেখানে তুমি যে কোনো একটা কর্মতে মানে অ্যাকচুয়ালি তাহলে ছাত্ররাই দ্বিতীয় বিভক্তি হচ্ছে, মানে এটা কর্ম হিসেবে চিহ্নিত হচ্ছে, আর এটাও কর্ম হিসেবে চিহ্নিত হচ্ছে। তুমি যে কোনো একটাতে মানে কি করতে পারো, নিজের ইচ্ছাতে তুমি যে কোনো একটাতেই কিন্তু তুমি প্রথমা বা দ্বিতীয় করতে পারো। দেখো শিক্ষক এলো, শিক্ষক তৃতীয় বিভক্তি হয়ে গেল, ছাত্রতে প্রথম বিভক্তি হয়ে গেল, ধর্মটা দ্বিতীয় বিভক্তি থেকে গেছে, আর বৌদ্ধতে হলো। ধর্মটা কিন্তু দ্বিতীয় বিভক্তি আছে, দ্বিতীয় রাখবে, ধর্মটা মনে রাখবে। শিক্ষক এন ছাত্রং ধর্মং বৌদ্ধতে, বোঝা গেল ব্যাপারটা? আবার একই বাক্য দেখো, শিক্ষক এন ছাত্রং ধর্ম বৌদ্ধতে। এখানে তুমি কর্তা, প্রযোজ্য কর্তা এবং কর্ম দুটো দিকে কর্ম হচ্ছে, প্রথম বিভক্তি হচ্ছে, সরি, প্রযোজ্য কর্তা এবং কর্ম দুটোতেই তো তুমি দ্বিতীয় বিভক্তি করছিলে। সেখানে কর্তার ইচ্ছে মানে লেখক যে কর্তা তার ইচ্ছাধীন তুমি যেখানে ইচ্ছা প্রথম বিভক্তি করতে পারো, যাকে ইচ্ছা কর্ম হিসেবে চিহ্নিত করতে পারো এবং কর্মবাচ্যে রূপান্তরিত করতে পারো। এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ জায়গা নয়, বারে বারে বলছি। তাহলে বাচ্চর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ জায়গা কোনটা, বারে বারে বলে দিই, কর্মকর্তী বাচ্য টোটাল গুরুত্বপূর্ণ জায়গা, এবং মূল ধাতুর সঙ্গে যক প্রত্যয় যোগ করার পর যে রূপটা আসছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা। এটা খুব গুরুত্ব দিয়ে পড়বে এই জায়গাগুলো, বারে বারে বলছি এই জায়গাগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বে, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা। যার যেমন বই আছে সেই বই থেকে খুব গুরুত্ব দিয়ে পড়বে। আর গুরুত্বপূর্ণ জায়গা এই অংশটা, এই যে ধাতু লিস্ট দেওয়া আছে এই জায়গাটা খুব গুরুত্ব দিয়ে পড়বে। তোমাদের ধারণা যে নোট করে কাজ হয়, নোট করে কাজ হয় না বাবা সংস্কৃত ব্যাকরণ কখনো। বাচ্য পরিবর্তনের নিয়মটা হালকাভাবে দেখে রাখবে, এবং এই যে দ্বিকর্মক ধাতুর বাচ্য পরিবর্তন এই জায়গাটা খুব ভালোভাবে গুরুত্ব দিবে। এখান থেকে অষ্টদী সংশোধন বিভিন্ন কোশ্চেন হয়, নিজেরা দেখে রাখবে জাস্ট একটু, ব্যাস। বাচ্চের এই হলো গোড়ার কথা। 1 ঘন্টা 3 মিনিট চলে, 1 ঘন্টা চলে গেল বলতে পারছো। এবার বলো কার কি কোশ্চেন আছে? কেউ কি আছে না লাইনে? সব পালিয়ে গেল। আছি স্যার। আছি স্যার। না দাদা আছি। আছি। অনলাইনে পড়ানো সবচেয়ে পৃথিবীর বিচ্ছিরি কাজ। এর চেয়ে বাজে কাজ মানে পৃথিবীতে কিছু নাই। এর চেয়ে মাটি কাটা অনেক ভালো। স্যার বলছি 12টা যে দ্বিকর্মক ধাতু তার 9টা আছে আর বাকি 3টা একটু বলে দিন। বাকি 3টা ধরো বলে দিচ্ছি। বলে দিচ্ছি জি মন্থ মুসাম, এটা মন্থমুসাম। ওই যে কারিকাটা আছে না, দুহেজ পর্যন্ত রুধি প্রচ্ছিচি ব্রুসা জীমন্ত মুসাম কর্মস্য তৎকথিতম তথা সেন নি রেকিস বহাম। কি বলছি, যেটা শ্যামল বলছে ঠিকই বলছি। দুর্যাজ পচদণ্ড রুধি প্রচ্ছিচি ব্রু শাসু জি মন্ত মুসাম কর্মাযুক সৎ কথিতং তস্বান সেন নি হ্রি কৃস বহাম।
অর্থাৎ আমাদের এখানটাতে লেখা ছিল অলরেডি দুহ, জাজ, পচ, দণ্ড, রুধি, প্রচি, চি, ব্রু, শ্বাস। এতদূর দেওয়া আছে শ্বাস। এরপরে হবে কোনটা? জি মন্থ, মন্থ মুসাম। মন্থ এবং মুসাম হবে। আর একটা কি বাকি থেকে যাচ্ছে বলতো? জি 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 জি, জি মন্থ এবং মুসাম। এই নয়ের সঙ্গে আর তিনটা যোগ হবে, বর্গে যে জি মানে ওটা জিটা যোগ হবে, মন্থ মদ অন্ত মন্থ যোগ হবে, মহেশ মুদনেশ জায়গায় মহেশন্ত মোসাম যুক্ত হবে। তাহলে 9 × 12 হয়ে গেল। আর এই পাশে 4টা দেওয়াই আছে তোমার, নি হি হিস বহ। মানে এদের মধ্যে এই যে সোজা কথায় বলতে গেলে জানো তো, এই যে 16খানা দ্বিকর্মক ধাতু আছে না, এদের মধ্যে গোষ্ঠী কন্দল আছে তৃণমূলের মধ্যে। 12 আর 4 ভাগ হয়ে গেছে। আচ্ছা, কার কোনো জিজ্ঞাসা নেই এখানে? তাহলে চলো আমি এগাই অন্য জায়গায় এবারে। ত এবং তবধ প্রত্যয়। আচ্ছা, অনেকেই তো আছে এখানে, কজন আছে আমি জানি না, অনেকেই আছো। প্রত্যয় কয় প্রকার, কেউ উত্তর দিতে পারবে? যারা আগের দিন ক্লাসে আছে তারা বাদ দিয়ে, যারা আগের দিন অফলাইনে ক্লাস ছিল তারা বলবে না, বাকিরা কেউ বলতে পারবে প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার, কীট প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। হুম, আর কেউ আছো? দেখি কে কে আছে, আমি দেখি এখানটা। তোমার সাউন্ডটা আমি পেলাম না। সুব্রত, প্রত্যয় কয় প্রকার? সুব্রত নাই, ফোন করে পালিয়ে গেছে বোধহয়। মালা, প্রত্যয় কয় প্রকার? হ্যাঁ স্যার, বলছি কৃত, তদ্ধিত আর একটা স্ত্রী প্রত্যয়ও তো হয়। আর কিছু প্রত্যয় নাই? বলো। ধাত্তাবয়ব আছে 3 প্রকার। 3 প্রকার? ধাত্তাবয়ব 3 তিন প্রকার? তিন প্রকার। হ্যাঁ, 5 প্রকার। ভুলে গেছি। কৃত, তদ্ধিত, স্ত্রী, ধাত্তাবয়ব আরেকটা কিছু আছে 5 প্রকার। মনে আছে 5 প্রকার কিন্তু। স্যার এই মুহূর্তে মনে নেই। প্রত্যয় হলো 5 প্রকার। স্যার প্রত্যয় ছিল। 5 প্রকার প্রত্যয় হয়। প্রথমেটা হলো বিভক্তি প্রত্যয়। বিভক্তি একটা প্রত্যয়, মনে রাখবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো যেটা আমরা পড়ছি, কৃত প্রত্যয়। 3 নাম্বার তদ্ধিত প্রত্যয়। 4 নাম্বার হলো স্ত্রী প্রত্যয়। এবং 5 নাম্বার হলো ধাত্তাবয়ব। কি বললাম?
ধাত্তাবয় স্যার লাস্টেরটা কি বললেন? হ্যাঁ বলো। স্যার 5 নম্বরটা কি বললেন? ধাত্তাবয়, ধাতুর অবয়ব, ওই সনন্ত জগন্ত এগুলো, পুনঃ পুনঃ পঠতি পাপঠতে, পঠিত মিচ্ছতি বিপঠিষতি, এই অংশগুলো। তো বিভক্তিকে আমরা প্রত্যয় বলতে হয়। দেখবে সংস্কৃতের একটা কনসেপ্ট আছে, প্রকৃতির সঙ্গে যদি প্রত্যয় যোগ হয় তাহলেই একটা পদ তৈরি হয়, নইলে কিন্তু কোনো পদ তৈরি হয় না। প্রকৃতি প্লাস প্রত্যয়, এই প্রত্যয় অনেক প্রকার হয়। কয় প্রকার বললাম? 5 প্রকার। এগুলো অফলাইনে খুব ভালো করে পড়ানো যায়। প্রকৃতির সঙ্গে প্রত্যয় যোগ করলে কিন্তু হয় একটা পদ তৈরি হয়, সেই পদটা বাক্যে ব্যবহার উপযুক্ত হয়, নইলে সেই পদ, নইলে কখনোই বাক্যে ব্যবহার উপযুক্ত পদ তৈরি হয় না। দেখো, প্রকৃতির সঙ্গে প্রত্যয় যোগ করবে পদ তৈরি হয়। লক্ষ্য করে দেখো, বিভক্তি, সুবিভক্তি, 3 বিভক্তি, দন্তের নর নর, সেটা কি বাক্যে কোনো কাজে লাগে? তার সঙ্গে সুবিভক্তি যোগ করতে পারি আমরা। গম আয়সন তো গম, গম মানে যাওয়া, এটা ক্রিয়াপদের মূল প্রকৃতি, তার সঙ্গে যতক্ষণ আমরা 3 বিভক্তি যোগ করছি সেই বাক্যে প্রয়োগ করতে পারি? পারি না। কৃত প্রত্যয় একটা এরকম প্রত্যয় যেটা বাক্যের সঙ্গে যুক্ত হয়, এই বাক্যের সঙ্গে বলছি, ক্রিয়াপদের সঙ্গে যোগ, মূল ক্রিয়া, কি বলবো, ক্রিয়াপদ বললে ভুল হবে, ক্রিয়ার মূল প্রকৃতির সঙ্গে যুক্ত হয়, তদ্ধিত শব্দের সঙ্গে যুক্ত হয়। স্ত্রী প্রত্যয় পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গে কনভার্ট করছে, ধাত্তাবয়ত্ব এটা অন্য প্রকারের অর্থকে কি বলবো, দতিত করছে। এইভাবে প্রত্যয় মোট কয় প্রকার বললাম? 5 প্রকার। দেখবে তোমরা যখন সাংখ্যকারিকা পড়েছিলে সেখানে কথা বুঝেছিল যে প্রকৃতি আর পুরুষ, এই যে কনসেপ্টটা, কিন্তু এখানে প্রকৃতি আর প্রত্যয়, যার ফলে কি হয়, প্রকৃতি আর পুরুষের ফলে কি তৈরি হয়েছিল, জগৎ তৈরি হয়েছিল, মনে আছে সাংখ্যকারিকাতে? এখানে লক্ষ্য করে দেখো, প্রকৃতি আর প্রত্যয়ের ফলে কিন্তু সংস্কৃত ব্যাকরণটা পুরো দাঁড়িয়ে আছে। যদি কোনো একটা প্রকৃতি বাদ চলে যায় তাহলে প্রত্যয় দিয়ে সংস্কৃত ব্যাকরণ হয় না, আর যদি শুধু প্রত্যয় বাদ চলে যায় তাহলেও কিন্তু সংস্কৃত ব্যাকরণে এক পা এগাতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারলে কনসেপ্ট কোথা থেকে আছে, প্রকৃতি পুরুষ বা এই প্রকৃতি আর প্রত্যয় ব্যাপারটা কোথা থেকে আসছে? ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? কারো কোনো জিজ্ঞাসা আছে? খেতে পালিয়ে গেছি। দাদা আরেকবার বলো প্রথম থেকে, আমার নেটটা ডিস্টার্ব হচ্ছিল। প্রকৃতি এবং প্রত্যয় দুটো না মিললে কখনো পদ তৈরি হয় না। প্রকৃতি হলো মূল অংশ, দন্তের নর নর, এটা হলো প্রকৃতি। এর সঙ্গে যখন সুবিভক্তি সুযোগ করছি তখন দন্তের নর বিসর্গ আসছে, যেটা প্রথমের 1 বচনের রূপ, সেটাই আমি বাক্যে লিখতে পারি, নইলে লিখতে পারবো না। গম হলো একটা প্রকৃতি, তার সঙ্গে যখন লট টি যোগ করছি তখন গচ্ছতি রূপটা আসছে, যেটা একটা বাক্যে ব্যবহার করতে পারছি। গোটা সংস্কৃত ব্যাকরণে প্রত্যয়ের মানে মারাত্মক নয়, অতি মারাত্মক ভূমিকা। আর এই প্রত্যয় কয় প্রকার বললাম? এই প্রত্যয় হলো 5 প্রকার। একটা হলো বিভক্তি প্রত্যয়, কৃত মানে বুঝতে পারছো না, এবং আসবো কৃতের ব্যাপারটাতে। আর একটা হলো তদ্ধিত, আর একটা হলো স্ত্রী প্রত্যয়, একটা হলো ধাত্তাপয়। এইবার দেখো, চলে আসছি আমি চা হয়নি কি? দেখো, কৃত প্রত্যয় আমরা পড়াবো। এটা কৃত প্রত্যয় কয় প্রকার কে বলতে পারবে যারা উপস্থিত আছো? কৃত প্রত্যয় কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। 5 প্রকার। কি কি? তপনীয় নরজাতক। একজন একজন করে বলো। অরুন্ধতি বলছি, তপনীয়
কে আবিষ্কার করেছো? স্যার তব্য অনিয় নট যত তপ। এই মরেছে। একটু অরুণদিদা কি উত্তর বলছি। আমি কিন্তু কৃত বানাতে কয়টি খণ্ডের তয় হস্ত লিখেছি, তয় ফলা লিখিনি। কৃত প্রত্যয়কে একাধিক ভাগে ভাগ করা হয়। এর মধ্যে একটার নাম হলো নিষ্ঠা প্রত্যয়, দু নাম্বার হলো কি কোনটা, কৃত্য প্রত্যয়, আর একটা হলো কি সৎ প্রত্যয়, আর একটা হলো কি অব্যয় প্রত্যয়। এছাড়াও আরো অন্যান্য আছে, ইটিসি করে দিচ্ছি আমি, etc. আমাকে এই ভাগটাকে ভেঙে বুঝতে পারবে? স্যার অব্যয় কি বললেন? অব্যয় প্রত্যয়, দেখো ভালো করে শুনে যাও। হুম। নিষ্ঠা প্রত্যয় মানে তবতু। এই যে তবতুকে এক কথায় নিষ্ঠা প্রত্যয় বলা হয়, ঠিক আছে? কৃত্য প্রত্যয়ের মধ্যে কি পড়ছে? তব্য অনিয় নদ যত কপ, এটাকে বলা হচ্ছে কৃত্য। কয়রি তর্য ফলা, এখানে তর্য ফলা আছে, এখানে কিন্তু তয় হসন্ত আছে। মূল নামটা কৃত প্রত্যয়, তার একটা ভাগ হলো কৃত্য, আর একটা হলো সৎ। সত্রী এবং সানসকে সৎ প্রত্যয় বলা হচ্ছে। আবার এই নিষ্ঠা, কৃত্য আর সৎ, এটাকে এক কথায় বলা হচ্ছে বিশেষণীয় কৃত প্রত্যয়। কি বলা হচ্ছে? বিশেষণ প্রত্যয় বলা হয়। কি বলা হয়? বিশেষণ প্রত্যয়। কেন বলা হয় একটু পরে আসছি। অব্যয় প্রত্যয় কাকে বলা হচ্ছে? ত্বাজ এবং লপকে। কাকে বলা হচ্ছে? ত্বাজ এবং লপকে। ভালো করে দেখবে, ত্বজ এবং লপ প্রত্যয়ান্ত পদের কোনো পরিবর্তন হয় না কোনো অবস্থায়, অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো অবস্থায়, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ যার সঙ্গে থাকুক কোনো পরিবর্তন হয় না। ঠিক অব্যয়ের যে ক্যারেক্টার সেই একই ক্যারেক্টার। তাই ত্বজ এবং লপ প্রত্যয়কে বলা হচ্ছে, ত্বজ এবং লপ প্রত্যয়কে বলা হচ্ছে কি না অব্যয় প্রত্যয়। কি প্রত্যয় বললাম? অব্যয় প্রত্যয়। আরো অন্যান্য পরে আসবো আমরা, শেষে ছেড়ে দাও। আর এই যে দেখো কৃত প্রত্যয়ের মধ্যে প্রথমে 1 নাম্বার এটা পেয়েছিলাম, 2 নাম্বার এটা পেয়েছিলাম, 3 নাম্বার সৎ প্রত্যয় পেয়েছিলাম, 4 নাম্বার অব্যয় প্রত্যয় পেয়েছিলাম, 5 নাম্বার অন্যান্য পেয়েছিলাম। তো এর মধ্যে এই 1, 2, 3, 4 মানে নিষ্ঠা প্রত্যয় অর্থাৎ তবতু, কৃত্য মানে তব্যনীয় নজত কপ, এই 3টা, এই 5টা, এবং শক্তি সানজ প্রত্যয় এরা কর্তার বিশেষণ। এই মানে মানে কি বলবো, ও শক্তি সানজ এগুলো সবসময় হয় কর্তার বা কর্মের বিশেষণ রূপে প্রয়োগ হয়। তাই এই প্রত্যয়গুলোকে বলা হয় বিশেষণ প্রত্যয়, যেহেতু যেখানে কর্তার কোনো কোনো ক্ষেত্রে কর্তার মতো, কোনো কোনো ক্ষেত্রে কর্মের মতো প্রয়োগ হয়। তাই এগুলোকে বলা হচ্ছে কি প্রত্যয়? বিশেষণীয় প্রত্যয়। ব্যাপারটা মাথায় ঢুকেছে? কেউ কি লাইনে আছে না সব ফোন অঙ্ক দিয়ে পালিয়ে গেছে? স্যার মোট চারটে, মোটামুটি বলুন। আচ্ছা আচ্ছা। স্যার মোট চারটে তো? না, 3টে। প্রথম 3টেকে নিষ্ঠা প্রত্যয় মানে ততবতু, কৃত্য প্রত্যয় মানে তব্যনীয় নজ্জত কপ, আর সৎ প্রত্যয় মানে হলো সত্যি সানচ। এই 3টে গোষ্ঠীর প্রত্যয়কে বলা হচ্ছে বিশেষণীয় প্রত্যয়। কারণ এই প্রত্যয়গুলো আইদার বিশেষ্য, মানে এইগুলো বিশেষ মানে বিশেষণ প্রত্যয় কেন বলা যায়? এইগুলো হয় কর্ম বা কর্তাকে বিশেষ্য ধরে সেই অনুযায়ী চেঞ্জ হয়, তাই একে বলা হয় বিশেষণীয় প্রত্যয়। আর ত্বচ লব প্রত্যয়ান্ত পদগুলো যেখানেই থাক, যেমনই থাক, যে অবস্থায় থাক, কোনো পরিবর্তন হয়, তাকে অব্যয় প্রত্যয় বলে। আর বাকি কিছু আছে সেগুলো পরে বলবো। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
আজকে শুরু করছি আমি কোনো নিষ্ঠা প্রত্যয়, এটা হলো কৃত প্রত্যয়ের অংশ। তোমরা একটু আগে ভুল করছিলে যে কৃত প্রত্যয় 5টা, না, মূল প্রত্যয়ের নাম কয়রি তয় হসন্ত, তার একটা ভাগ হলো কৃত্য, কয়রি তয় যে ফলা। বুঝতে পারলে তো? নিষ্ঠা প্রত্যয় হলো তবধ প্রত্যয়। এখানে একটি লাইন দেখো, প্রথমে লেখা আছে, এই লাইনটা শুধু মনে রাখো ভালো করে। ধাতুর উত্তরে অতীতকালে ত কর্মবাচ্যে ও ভাববাচ্যে এবং তবধ প্রত্যয় কেবলমাত্র কর্তৃবাচ্যে প্রত্যয় হয়। আর বাকি এসব কথা কিচ্ছু মনে রাখার দরকার নেই। তাহলে কি কি মনে রাখবে? ধাতুর উত্তরে অতীতকালে ত কর্তৃবাচ্যে কর্মবাচ্যে এবং ভাববাচ্যে কর্তৃবাচ্য হয়, কিন্তু এক্ষুনি বুঝিয়ে দেবো। আর তবধ প্রত্যয় কোথায় হয় না, কর্তৃবাচ্যে হয় শুধু। ঠিক আছে, এইবার দেখো আমার যেটা বলা শুরু হচ্ছে, দেখো একাধিক ত ইয়ে কৃত প্রত্যয়ের মধ্যে মানে যে এতগুলো ভাগ দেখালাম, 5টা ভাগ দেখালাম, সবচেয়ে বেশি মানে রূপ পাওয়া যায় কোন কোন প্রত্যয় জানো তো? তবধ প্রত্যয়ের রূপ পাওয়া যায় বেশি। এই যে দেখছো খেয়াযুক্ত ত খ্যাত, খেয়াযুক্ত তবতু খ্যাত বধ, যার রূপটা হয় শ্রীমৎ শব্দের মতো। শ্রীমৎ শব্দের প্রথমে কি হয়? শ্রীমান। এখানে কি হয়েছে? খ্যাতবান। খেয়াযুক্ত তবতু খ্যাত বধ হয়, এই যে লেখা আছে দেখো, প্রাতিপদিক হলো খ্যাতপদ। তার প্রথমে শ্রীমৎ শব্দের প্রথমে শ্রীমান হয়, তাহলে খ্যাতবৎ শব্দের প্রথমে কি হবে? খ্যাতবান। এতবার এবার বুঝতে পারলে ব্যাপারটা? খ্যা থেকে কি হলো? খ্যাত, খ্যাতবান। জ্ঞা থেকে জ্ঞাত, জ্ঞাতবান। ধৈ থেকে ধ্যাত, ধ্যাতবান। যা যা যুক্ত ত জাত, যা যুক্ত তবতু জাতবান। স্না যুক্ত ত স্নাত, স্না যুক্ত তবতু স্নাতবান। ই যুক্ত ত ইত, ই যুক্ত তবতু ইতবান। চি যুক্ত ত চিত, চি যুক্ত তবতু চিত, চিতবৎ থেকে চিতবান। জি থেকে জিত, জিতবান। স্মি থেকে স্মিত, স্মিতবান। কৃ থেকে কৃত, কৃতবান। নি থেকে নিত, নিতবান। পি থেকে প্রীত, প্রীতবান। ভি থেকে ভীত, ভীতবান। দ্রু থেকে দ্রুত, দ্রুতবান। শ্রু থেকে শ্রুত, শ্রুতবান। স্তু থেকে স্তুত, স্তুতবান। শ্রু থেকে শ্রুত, শ্রুতবান। হু থেকে হুত, হুতবান। ধু থেকে ধূত, ধূতবান। কৃ থেকে কৃত, কৃতবান। ধৃ থেকে ধৃত, ধৃতবান। ধৃ থেকে ধৃত, ধৃতবান। ভৃ থেকে ভৃত, ভৃতবান। মৃ থেকে মৃত, মৃতবান। শ্রী থেকে স্থিত, স্থিতবান। স্ত্রী থেকে স্থিত, স্থিতবান। স্মৃ থেকে স্মৃত, স্মৃতবান এবং হৃ থেকে হৃত, হৃতবান। এরকম ভাবে অসংখ্য রূপ আমরা পাবো, লক্ষ্য করে দেখো। সব থেকে শক্ত, শক্তবান। এটা তটা মানে হলো এটা ত প্রত্যয়, তব দিয়ে বানটা হচ্ছে। মুখ থেকে মুক্ত, মুক্তবান। এই রূপগুলো তোমরা দেখে নেবে সবগুলো। আমার এই যে ব্যাকরণ কৌমুদী যার কাছে আছে ভালো, যাকে নাই তাও ভালো। আমি কিন্তু পিডিএফটা গ্রুপে দিয়ে দিয়েছি। এই পিডিএফটা থেকে যদি বই থাকে দাগ দিয়ে দিবে, যদি বই না থাকে প্রিন্ট বের করে নেবে। কোনটা ইম্পর্টেন্ট স্পষ্ট বুঝতে পারবে। আমি আন্ডারলাইন করে করে দিয়ে দিচ্ছি অলরেডি। এরকম করে দেখো অসংখ্য রূপ দেওয়া আছে তবতু প্রত্যয়, দেখতে পাচ্ছ? এই সবগুলো রূপ তোমাদের মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, খুব সোজা ও ইজি। এর মধ্যে 95% মধ্যে মনে আছে। এখানটায় কোনটা কোনটা পরীক্ষায় কোশ্চেন করে তাও আমার দাগ দেওয়া আছে একদম। দেখো ভ্রনশ থেকে ভ্রষ্ট হয়, এটা কিন্তু এসএসসি কোশ্চেন এসেছে। রুজ থেকে রুগন হয়, এটা বিভিন্ন সেটে কোশ্চেন পাবে। দেখি রুযুক্ত তবতু রুগন আর রুযুক্ত তবতু রুগন বান, এই কোশ্চেন গুলো আসে ইম্পর্টেন্ট। এখানেও দেখবে বিভিন্ন বিকল্প রূপ হয়। এই হ্রি, ঘ্রা, ত্রা, নুদ, বিন্দু ধাতু নিষ্ঠা প্রত্যয় ত এবং তৎপরে 10 এইগুলো হয়। হ্রি যুক্ত ত কি হয়? দুটো রূপ পায়, হীন হতে পারে বা হৃত হতে পারে। ঘ্রা যুক্ত ত ঘ্রাণ হতে পারে, ঘ্রাতও হতে পারে। তারপরে ত্রা যুক্ত ত ত্রাণ হতে পারে, ত্রাতও হতে পারে। নুদ যুক্ত ত নুন্ন হতে পারে, নুত্ত হতে পারে। নুন্নবান। বিন্দু থেকে ভিন্ন হতে পারে, বিত্তবান হতে পারে। আচ্ছা, একই রকম ভাবে নিষ্ঠা প্রত্যয় ক্লিস, জব, বম, মুস, বুস, এইসব শব্দ দেখিয়েছে দেখো। একই রকম ভাবে দেখো জব যুক্ত ত জপ্তও হয় আর জপিতও হয়। মানে পরীক্ষায় কেমন হতে পারে? জব যুক্ত ত, এ অপশন দিল জপ্ত, বি অপশন দিল জপিত, আর সি তে একটা অন্য কোনো অপশন দিল, দিয়ে বললো এ বি বোথ। বুঝতে পারছো? মানে এখানে ত প্রত্যয় দুটো রূপ পাচ্ছি, দেখতে পাচ্ছ তো? এইগুলো মাথায় রাখবে। দেখো আমি এই জন্য আমার পিডিএফটা যেটা আমি যে বইটা থেকে পড়াই অ্যাকচুয়ালি, সেই বইটা কোথায় কোথায় বিকল্প হয় আমি লিখে দিয়েছি পাশে, দেখো খুব সহজে বুঝতে পারবে পিডিএফটা থেকে।
যার কাছে বই আছে সে তো মানে ওই অংশ দাগ নিয়ে নেবে, ফোনের সঙ্গে মিলিয়ে দাগ নিয়ে নেবে, কোথায় বিকল্প হয়। এইভাবে অনেকগুলো তবতু প্রত্যয়ন্ত পদ পাচ্ছি, এবং আরো তারপরে এসে আরো দেখো বসযুক্ত ত, বসিত মানে পরিধান করা, তো বসন আর কি, আর উচিত মানে বাস করা, থ্রু লিভ। আপূর্বক দাযুক্ত আত্ম বা আদত্ত আদত জগদ অন্ন ইত্যাদি রূপটা পাচ্ছি। এই অংশগুলো পড়বে পুরোটা। কারো কোনো কোশ্চেন এই জায়গাটার প্রতি? না পড়লে কোশ্চেন করবে এই জায়গা। কারো কোনো কোশ্চেন আছে এই জায়গাটার উপর? না দাদা। তাহলে আমি এগাচ্ছি। হ্যাঁ। আমি একটু আগে বলেছিলাম তবতু প্রত্যয়, যাকে এক কথায় নিষ্ঠা প্রত্যয় বলা হচ্ছে, তব্বনীয় নদজত কব, যাকে এক কথায় কৃত্য প্রত্যয় বলা হচ্ছে, আর সত্যি সনদ প্রত্যয়, যাকে এক কথায় বলা হচ্ছে সৎ প্রত্যয়। এগুলো হলো বিশেষণীয় প্রত্যয়। কেন বিশেষণীয় প্রত্যয় বলেছিলাম? কারণ বিশেষণীয় প্রত্যয় এইখানে বলা হচ্ছে এগুলো কোনো কোনো ক্ষেত্রে কর্তার বিশেষণ রূপে, কোনো কোনো ক্ষেত্রে কর্মের বিশেষণ রূপে প্রয়োগ হয়। মূলত ত এবং তবতু প্রত্যয় হলো ত এবং তবতু প্রত্যয় অতীতকালে প্রয়োগ হয় লং লকারের বিকল্পে। তেমনি কর্তার বিশেষণ হিসেবে তবতু প্রত্যয়ান্ত পদ এবং কর্মের বিশেষণ রূপে ত প্রত্যয়ান্ত পদ প্রয়োগ হয়। দেখো এবার রূপটা দেখো, এর প্রয়োগ বিধিটা কি আছে। তবতু প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগ অতীতকালে, ভালো করে লক্ষ্য করো যারা যারা জেগে আছো এখন পর্যন্ত, অতীতকালে কর্তৃবাচ্যে অকর্মক ও সকর্মক ধাতুর উত্তরে তবতু প্রত্যয় হয়। অতীতকালে কর্তৃবাচ্যে অকর্মক এবং সকর্মক ধাতুর উত্তরে তবতু প্রত্যয় হয়। এই যে অংশটা পড়াচ্ছি, শুরু করলাম, এখান থেকে কোশ্চেন আসবেই 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 আসবে, একদম শিওর। তাহলে কর্তৃবাচ্যে তবতু প্রত্যয় হয়। তবতু প্রত্যয় শব্দসমূহ সমাপিকা ক্রিয়ার কাজ করে, অর্থাৎ বাক্যটা শেষ হয়েছে মনে হবে। কার বিশেষণ হিসেবে প্রয়োগ হয়? কর্তার বিশেষণ। কেন বিশেষণের প্রত্যয় বলছিলাম মনে পড়ছে এবারে? বুঝতে পারছো? অতএব কর্তার লিঙ্গ বিভক্তি বচন প্রাপ্ত হয়। তবতু প্রত্যন্ত শব্দের রূপ পুংলিঙ্গে শ্রীমৎ শব্দের মতো, স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো, ক্লিবলিঙ্গে শ্রীমৎ শব্দের মতো হয়। আমি সোজাসুজি এটা অন্য পিডিএফে চলে যাচ্ছি। দেখো আমি একটা অনুবাদ 2 বলে একটা পিডিএফ দিয়েছিলাম, অনুবাদ 3 লেখা আছে যদিও, এটা বর্তমান অনুবাদ 2 এর মধ্যে পড়ে। হেডলাইন করা আছে আমার, ফাইলটার নাম করা আছে অনুবাদ 2, কিন্তু ভিতরে লেখা আছে অনুবাদ 3। এখানে দেখো সংস্কৃত অনুবাদের ক্ষেত্রে বাচ্য একটি প্রধান ভূমিকা ধারণ করে, বাচ্চের নিয়মগুলো লেখা আছে। এবার দেখো কর্মবাচ্য অনুবাদের নিয়মগুলো থেকে এখানে একটা পাচ্ছি। অতীতকালে কর্তৃবাচ্যে সমস্ত ধাতুর উত্তরে তবতু প্রত্যয় হয়। তবতু প্রত্যন্ত পদগুলি সমাপিকা ক্রিয়ার ব্যবহৃত হয়। এই তবতু প্রত্যন্ত পদগুলি কর্তার বিশেষণ রূপে ব্যবহৃত হয়। কি রূপে ব্যবহৃত হয়? কর্তার বিশেষণ রূপে। বইয়ে যে লেখাটা দেখেছিলাম আমরা এক্ষুনি, কর্তার বিশেষণ রূপে ব্যবহৃত হয়। তাই কর্তার লিঙ্গ বিভক্তি এবং বচন অনুযায়ী পরিবর্তিত হয়। পুংলিঙ্গে এবং ক্লিবলিঙ্গে শ্রীমৎ শব্দের পুংলিঙ্গের মতো, এবং ক্লিবলিঙ্গে শ্রীমৎ শব্দের ক্লিবলিঙ্গের মতো হয়, এবং স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো হয়। এইবার দেখো উদাহরণগুলো দেওয়া আছে, বুঝতে পারবে। বালক চাঁদ দেখেছিল, বাক্যের মধ্যে এটা কোন বাচ্চা আছে? কর্তৃবাচ্যা আছে। বালক হলো কি? কর্তা। পুংলিঙ্গ, প্রথমার এক বচন। কি দেখেছিল? চাঁদ। দেখেছিল কি হচ্ছে? দৃশযুক্ত তবতু কি হয়? কারা কারা লাইনে আছো একটু বলবে? দৃষ্টবোধ। আছি স্যার। দৃশ্যপদ দৃষ্টবোধ। তবতু কি হয়? আছি স্যার। আছি স্যার। ঠিক আছে ঠিক আছে, দৃশযুক্ত তবতু কি হয়? দৃষ্টবোধ। দৃষ্টবৎ। দৃশযুক্ত তবতু হয় দৃষ্টবৎ। শ্রীমতের মতো হয়ে যাচ্ছে। শ্রীমৎ শব্দের প্রথমে লাগবে কি হয়? শ্রীমান। তাই দেখো বালক ও চন্দ্রম দৃষ্টবান। যেহেতু এখানে বালক পদটা পুংলিঙ্গে প্রথমে এক বচনে হয়েছে, তাই দৃষ্টবৎ শব্দের প্রথমে এক বচনে এটা রূপে হয়েছে দৃষ্টবান হয়েছে। বালক দুটি চাঁদ দেখেছিল। এখানে দুটি চাঁদ নয়, বালক দুটি, মানে সংখ্যায় দুটি বালক। তাহলে বাক্যের কর্তাকে দুটি বালক। কি করলাম? বালকও।
চন্দ্রং দৃষ্টবন্তৌ, শ্রীমান শ্রীমন্তৌ হয়, মনে পড়ছে রূপটা? এটা হলো দৃষ্টবন্তৌ। এখানে যেহেতু প্রথমা দ্বিবচন হয়েছে তাই শ্রীমৎ শব্দের প্রথমা দ্বিবচন শ্রীমন্ত হয়েছে। বালকেরা চাপ দিয়েছিল, বাক্যের কর্তাকে অনেকগুলি বালক। শ্রীমৎ শব্দের প্রথমা দ্বিবচন কি হয়? শ্রীমান শ্রীমন্ত শ্রীমন্ত। তাই বালক যেহেতু এখানে প্রথমার বহু বচন আছে, কর্তা অনুযায়ী চেঞ্জ হচ্ছে, দৃষ্ট বন্ত হলো। এইটুকু অংশের মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে? আমার আছে স্যার। বলো। আপনি বললেন ততবতু প্রত্যয় হচ্ছে বিশেষণীয় প্রত্যয়, হ্যাঁ, তাহলে এখানে দৃষ্টবানটা কার বিশেষণ হচ্ছে? এটা কি? ওটা তো কর্তা। ক্রিয়া আছে, দৃষ্টবান বালকটা দেখছে। তব আগের দিন কোশ্চেনটা করছিলে, মনে পড়ছে? তুমি এই কোশ্চেনটা করছিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেখানে বলেছিলাম যে ততবতু প্রত্যন্ত পদ কোনো ক্রিয়াপদ নয়, ক্রিয়ার অর্থবোধক। এগুলো বিশেষণ রূপে প্রযুক্ত হয় বাক্যে, কিন্তু ক্রিয়ার অর্থ প্রকাশ করে। আচ্ছা। এবার ক্লিয়ার হয়েছে কথা বলার পর? হ্যাঁ স্যার। স্ত্রীলিঙ্গে কার মতো হয়? নদী শব্দের মতো। বালিকা চাঁদ দেখেছিল, বাক্যের কর্তাকে বালিকা চাঁদ দেখেছিল। তাহলে বালিকা স্ত্রীলিঙ্গ আছে, প্রথমে এক বচনে আছে, চন্দ্রং হলো। দৃষ্টযুক্ত তবতু কি হয়? দৃষ্টবৎ। যখনই স্ত্রীলিঙ্গে হবে তার সঙ্গে স্ত্রিয়াং ই প্রত্যয় যোগ হয়ে যাবে। তাই দেখো নদী শব্দের প্রথমে কি হয়? দন্তের ন দয় দীর্ঘই। তাই বালিকা চন্দ্র দৃষ্টবতী। বালিকা দুটি চাঁদ দেখেছিল, কি হবে? বালিকে চন্দ্র দৃষ্টবত্ত। নদী শব্দের প্রথমা দ্বিবচনে কি হয়? নদী নদ্যও হয়, এখানে দৃষ্টবত্ত হয়, দৃষ্টবত্ত হলো। বালিকারা চাঁদ দেখেছিল, বালিকাহা চন্দ্রং দৃষ্টবত্তঃ হলো। বুঝতে পারলে? নদী নদ্য নদ্য হয়। একদম ছকে এঁকে দিয়ে বুঝিয়ে দিচ্ছি প্রায় ব্যাপারটা গুলো। গাছ থেকে একটি ফল পড়েছিল। এখানে দেখো গাছ থেকে পথটা কিন্তু কোনো প্রকার কর্তা কর্মের সঙ্গে যুক্ত নয়, এটা অপাদান। কি পড়েছিল? ফল পড়েছিল। ফলটা কিন্তু এখানে কর্তা হিসেবে গণ্য হচ্ছে। বৃক্ষাৎ ফলং পতিত বৎ। শ্রীমৎ শব্দের স্ত্রীলিঙ্গে ক্লিবলিঙ্গের রূপটা কি হয়? শ্রীমৎ শ্রীমতী শ্রীমন্তী। তাই বৃক্ষাৎ ফলং পতিত বৎ শ্রীমতের মতো হয়ে গেছে। গাছ থেকে দুটি ফল পড়েছিল, বৃক্ষাৎ ফলে পতিতবতী শ্রীমৎ শ্রীমতী। গাছ থেকে ফলগুলি পড়েছিল, বৃক্ষাৎ ফলানি পতিতবন্তী শ্রীমৎ শ্রীমতী শ্রীমন্তীর মতো রূপটা হলো। তাহলে বুঝতে পারলে কিভাবে তবতু প্রত্যয়ন্ত পদ কি বিশেষণ প্রত্যয় বলা হচ্ছে, কিভাবে তা অ্যাপ্লাই হচ্ছে। আশা করি পিডিএফটা বের করে বা ফোন থেকে টুকে নিয়ে পড়বে। এটুকু অংশের মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে? না দাদা। এইবার চলে যাও ক্লিবলিঙ্গে, এই সরি কর্মবাচ্যে। কর্মবাচ্যের কর্তায় তৃতীয় বিভক্তি হয়, কর্ম প্রথমা বিভক্তি হয়, ক্রিয়াপদ কর্তা অনুযায়ী হয়। কর্মের যে পুরুষ সেই বুঝে কর্মবাচ্যের কথা হচ্ছে। এই এই ঔচিত্য আদেশ অনুযায়ী এটা হলো তোমার এর মতো চলে যাচ্ছে অতীতকালে। হ্যাঁ, 0.8 এটা মনে রাখবে। অতীতকালে সকর্ম ধাতুর উত্তরে কর্মবাচ্যের তো অপ্রত্যয় হয়। এরা কর্মের বিশেষণ, কর্মের লিঙ্গ বিভক্তি বচন প্রাপ্ত হয়। এদের রূপ পুংলিঙ্গে নর শব্দের মতো, স্ত্রীলিঙ্গে রত শব্দের মতো এবং ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো হয়। পুংলিঙ্গে ছাত্রের দ্বারা গ্রন্থটি পড়া হয়েছিল। ছাত্রের দ্বারা, ছাত্রেন গ্রন্থ পঠিত। তাহলে বাক্যের কর্তাকে ছাত্র। কর্মবাচ্যে কর্তা কি হয়? তৃতীয় বিভক্তি, এখানে তৃতীয় বিভক্তি করা হয়েছে। কি পড়েছিল? বইটি। গ্রন্থ প্রয়োগ করেছে, গ্রন্থ হলো কোন লিঙ্গ? পুংলিঙ্গ। পড়া হয়েছিল, পরযুক্ত ত কি হয়? পঠিত। কার কোন শব্দের মতো রূপ হবে? নর শব্দের মতো। নর শব্দের প্রথমে কি হয়? দন্তে নর বিসর্গ, এখানে পঠ হয় সেটা বিসর্গ। মানে এটা এক্ষেত্রে বিশেষ্য
আর এটা এক্ষেত্রে বিশেষণ। বুঝতে পারলে? ছাত্রের দ্বারা গ্রন্থ দুটি পড়া হয়েছিল, ছাত্রেন গ্রন্থ পঠিত। ছাত্রের দ্বারা গ্রন্থগুলি পড়া হয়েছিল, ছাত্রেন গ্রন্থাহ পঠিতাহ। ক্লিয়ার হলো ব্যাপারটা? কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্ত্রীলিঙ্গে চলে যাচ্ছি। স্যার বিশেষ্য বিশেষণটাতে কি বললেন আরেকবার বলুন। দেখো, এটা কর্মবাচ্যের পদ। কর্মবাচ্য এখানে দেখো, অতীতকালে সকর্মক ধাতুর উত্তরে কাছেটা এখানে নিয়ে গিয়ে দেখো, অতীতকালে সকল ধাতুর উত্তরে কর্মবাচ্যের ত প্রত্যয় হয়। এরা কর্মের বিশেষণ, কর্মের লিঙ্গ বিভক্তি বচন প্রাপ্ত হয়। এদের রূপ পুংলিঙ্গে নর শব্দের মতো, স্ত্রীলিঙ্গে রত শব্দের মতো এবং ক্লিবলিঙ্গে পদ শব্দের মতো হয়। উদাহরণ সহ প্রয়োগ। ছাত্রের দ্বারা গ্রন্থটি পড়া হয়েছিল, বাক্যের কর্তাকে? সম্ভবত আমাকে কোশ্চেনটা করেছিল কেয়া। বাক্যের কর্তাকে? ছাত্র। ছাত্র। তাহলে কি বিভক্তি হবে কর্মবাচ্যে কর্তায়? তৃতীয়া বিভক্তি। কি পড়েছিল? গ্রন্থ। এটা কি কর্ম তো নাকি এখানে? হ্যাঁ, এটা প্রথমা বিভক্তি। এটা তো কর্ম নাকি? হ্যাঁ স্যার। কর্ম। কর্মের কোন বিভক্তি হচ্ছে? প্রথমা বিভক্তি। প্রথম বিভক্তি হলো। এতটা বুঝতে পারছো নাকি? হ্যাঁ স্যার, এবার বুঝেছি দেখো, এটা। পড়া হয়েছিল মানে এখানে অতীতকালে ত প্রত্যয় যোগ করলাম, কর্মবাচ্যে ত প্রত্যয় যোগ করতে পারি। পরযুক্ত ত সমান কি হয়ে গেল? পঠিত। এবার দেখো, ছাত্রেনা গ্রন্থ পঠিত, এখানে বলা হয়েছে যে পুংলিঙ্গে কার মতো হয়? ত প্রত্যন্ত পদ নর শব্দের মতো হয়। ছাত্রেনা গ্রন্থ পঠিত। যেহেতু গ্রন্থ শব্দটা পুংলিঙ্গে প্রথমার এক বচন, তাই পঠিত পত্র পুংলিঙ্গে প্রথমার এক বচন হয়েছে। দেখো, যখন এটা হয়ে যাচ্ছে দুটি বই, এখানে ছাত্রের দ্বারা প্রথমার দ্বিবচন হয়ে গেছে, তাই এটা তখন কি হয়েছে? পঠিতও হয়ে গেছে। যখন এটা বহু বচন হয়ে গেছে কর্মটা, এটাও কিন্তু কি হয়ে গেছে? বহু বচনে হয়ে গেছে। বুঝতে পারলে এবারে? স্যার বিশেষণটা কি বললেন একটু ওইখানটাতে? দেখো, এই যে অংশটা, কর্মটা হলো এক্ষেত্রে বিশেষ্য। আর ত প্রত্যয়ন্ত পদ, তাই প্রত্যয়ন্ত পদটা লিখতে পারছি না এইভাবে। এটা হলো কি? বিন মানে বিশেষণ। যখনই কর্ম, ছাত্রেনটা কি হবে? হ্যাঁ, ছাত্রেন। ওটা তো কর্তা, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। অতীতকালে সকল ধাতুতে কর্মবাচ্যে ত প্রত্যয় হয়, কর্মের বিশেষণ হয় ত প্রত্যন্ত প্রত্যয়। কার বিশেষণ হয়? কর্মের বিশেষণ হয়। কর্ম যে লিঙ্গ যে বিভক্তি যে বচন, ত প্রত্যন্ত পত্রাও সেই বিভক্তি সেই লিঙ্গ সেই বচন প্রাপ্ত হয়। কর্মের লিঙ্গ বিভক্তি এবং বচন প্রাপ্ত হয়। তাহলে কর্মটা কি করতে এক্ষেত্রে? বিশেষ্য। আর ত প্রত্যন্ত পত্র হলো কর্মের বিশেষণ। হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝা গেছে এবারে? এবার পুংলিঙ্গের রূপটা কার হবে? ত নর শব্দের মতো, স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো, ক্লিবলিঙ্গে পদ শব্দের মতো। এবার দেখো, স্ত্রীলিঙ্গের রূপ দেখো, আমার দ্বারা নদী দেখা হয়েছিল, বাক্যের কর্তা কে? আমি। ময়া। কি দেখেছিলাম? নদী। কর্মটা কি? নদী। নদীটা কোন লিঙ্গান্ত পদ? স্ত্রীলিঙ্গান্ত পদ। দৃষ্টযুক্ত ত সমান কি হচ্ছে? দৃষ্ট। রূপটা কার মতো হবে? দেখো লেখা আছে লতা শব্দের মতো। ময়া নদী দৃষ্টা। লতা শব্দের প্রথমে আমাদের কি হয়? ল তয়াকার হয়। আমার দ্বারা দুটি জিনিস দেখা যাচ্ছে, ময়া নদ্যেও দৃষ্টে। লতা শব্দের প্রথমার্ধ দ্বিবচনে কি হয়? লতা লতে, এখানে কি হয়েছে? দৃষ্টে। আমার দ্বারা অনেকগুলি দেখা যাচ্ছিল, ময়া নদ্য দৃষ্টাহা। আমার দ্বারা নদীগুলি দেখা যায়, নদ্যহ দৃষ্টাহা। বোঝা গেল ব্যাপারটা? ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে। আর ক্লিবলিঙ্গের উপরে ফল শব্দের মতো লক্ষ্য করে দেখো,
তার দ্বারা বন দেখা যায় তেন বনং দৃষ্টম। বনটা এখানে কি কর্ম, সেটা কোন লিঙ্গে আছে? ক্লিবলিঙ্গের প্রথম এক বচনে আছে। তাই দৃষ্টযুক্ত তো দৃষ্ট হয়েছিল, কিন্তু ফলশব্দের প্রথম এক বচনে কি হয়? রূপটা ফলম হয়, তাই রূপটা হয়ে গেল দৃষ্ট। তার দ্বারা দুটি বন দেখা গেল, বনে দৃষ্টে, তার দ্বারা অনেকগুলি বন দেখা গেল, বনানি দৃষ্টানি। বোঝা গেল এবার কিভাবে ততপদ পর্যন্ত প্রয়োগ করা হয়। এবার দেখো আমি আগে চলে যাচ্ছি। তাহলে এতক্ষণ যেটুকু বললাম সেখানে দেখতে পেলাম যে কর্তৃবাচ্যে তবতু প্রত্যয় হয়, কর্মবাচ্যে ত এবং কর্মবাচ্যে ত প্রত্যয় হয়। তবতু প্রত্যয়ন্ত বদলে কোন বাচ্চে হয় বললাম? কর্তৃবাচ্যে, কর্তার বিশেষণ। আবার বলছি, কর্তার বিশেষণ হিসাবে কর্তৃবাচ্যে হয় তবতু প্রত্যয় অতীতকালে, যার রূপটা পুংলিঙ্গে শ্রীমৎ শব্দের মতো, স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো এবং ক্লিবলিঙ্গে শ্রীমৎ শব্দের ক্লিবলিঙ্গ শব্দের মতো। ঠিক আছে? আর ত প্রত্যয়ন্ত প্রত্যয় হয় কর্মবাচ্যে হয়, এবং সেটা কার মতো হয়? পুংলিঙ্গে নর শব্দের মতো হয় কর্মের বিশেষণ রূপে, আর স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো, লতা শব্দের মতো, এবং ক্লিবলিঙ্গ শব্দে ফল শব্দের মতো হয়। এবার দেখো একটা জিনিস চলে যাচ্ছি, কর্তৃবাচ্যে ত প্রত্যয়ের প্রয়োগ। সাধারণত কর্তৃবাচ্যে ত প্রত্যয় হয় না, কিছু কিছু জায়গায় হয়। অতীতকালে ভাববাচ্যের মতো কর্তৃবাচ্যেও অকর্মক ধাতুর উত্তরে ত প্রত্যয় হয়, অকর্মক ধাতুর উত্তরে ত প্রত্যয় হয়। প্রত্যন্ত শব্দ সমাপিকা ক্রিয়ার কাজ করে, এরা কর্তার বিশেষণ বলে উক্ত হয়, কর্তার লিঙ্গ বিভক্তি বচন প্রাপ্ত হয়। এদের রূপ পুংলিঙ্গে নর শব্দের মতো হয়, স্ত্রীলিঙ্গে লতা শব্দ, ক্লিবলিঙ্গে ফল শব্দ তুল্য হয়। রাম জাগরিত, রাম জেগেছিল। বৃদ্ধ মৃত, দুটি বুড়ো মারা গেছে, দুটি বুড়া লোক মরে গেছে। বৃদ্ধ মৃত, তাহলে দেখো এখানে কি কর্মবাচ্য প্রয়োগ করছি, কর্তৃবাচ্যে ত প্রত্যয় হচ্ছে। শিশব সহিতা, দেখো শিশব মানে কি? শিশু শব্দের প্রথমবার বহুবচন, শ্রীযুক্ত ত সহিত, সেখানে কি করা হলো? সহিতা, নর নর নরার মতো সহিতা করা হলো, দেখতে পাচ্ছ? ত প্রত্যয় দিয়ে। স্ত্রীলিঙ্গে বালিকা ভিতা, বালিকে ভিতে, বালিকাহা ভিতাহা। তস্য মিত্রং মৃতম, তার বন্ধু মারা গেছে, মিত্রং। ক্লিবলিঙ্গে প্রথম আর এক বচন, মৃতম হলো। মিত্রে মিতে, মিত্রানি মৃতানি, এই রূপগুলো পাচ্ছি আমরা। গমনার্থক ধাতু উপসর্গ থেকে সিস্থা আস বস শ্লিস জন রুহ, এইসব ধাতু সকর্মক হলেও অন্য বাচ্যের মতো এদের উত্তরে কর্তৃবাচ্যে ত প্রত্যয় হয়। স্বগ্রামঙ্গত, তো গ্রামগত, তে গ্রামে গতায়, এগুলো পাচ্ছি, সেটা দেখে নেবে একটু। এছাড়া একটা কি পাচ্ছি? অতীতকালে সকর্মক ধাতুর উত্তরে কর্মবাচ্যে ত প্রত্যয় হয়, এরা কর্মের বিশেষণ রূপে প্রয়োগ হয়। কুম্ভকর্ণ ঘটকৃত, এটা পাচ্ছি। এটা এই অংশটা মনে রাখবে খুব ভালোভাবে। মত্যার্থক, বুদ্ধার্থক, পূজার্থক বর্তমানকালে ত প্রত্যয় হয়। রাগং মতম, শতাং ইষ্ট, বিদ্যান রাগং পূজিত, বিদ্যান সর্বেশাং পূজিত, এই রূপে পেতাম না? বর্তমানকালে ত প্রত্যয়ের উদাহরণ, এটা পরীক্ষায় কোশ্চেন দেয়। ব্যাস, এটা তোমরা একটু উল্টে পাল্টে দেখে রাখো। কালকে তো আবার ক্লাস নেবো, তার আগে তোমরা একটু জিনিসটা একটু নিজেরা পড়ো, স্টাডি করো, তারপরে এগাবো। কারো কোনো জিজ্ঞাসা আছে এইটুকু অংশের মধ্যে? না স্যার। একটু শুধু এইটুকু কথা বলে রাখছি, এইটুকু অংশ যদি তোমরা ঠিকভাবে না করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভবিষ্যতে বহুত সমস্যা আছে। তোমরা এইটুকু অংশ ভালোভাবে পড়ো কালকে। আমি কালকে এটার উপরে একটা রিমেডিয়াল ক্লাস নেব প্রথমে, তারপর অন্য অংশে এগাবো। এখানে কোনো জড়তা রেখে দিয়ে এগানো যায় না, কোনো জড়তা রেখে দিয়ে এগানো যায় না এই অংশের মধ্যে। এইটুকু অংশের মধ্যে আমাকে কিন্তু সবার আগে ক্লিয়ার করতে হবে ব্যাপারটা পুরোটা। কালকে প্রথমে আমি আধ ঘন্টা 45 মিনিট ক্লিয়ার করবো এটাকে। যার যা প্রশ্ন লিখে রাখবে খাতায়, কোশ্চেন করবে, আমি আমার সাধ্যমতো উত্তর দেব। ব্যাপারটা ক্লিয়ার করতে হবে সবার আগে। ক্লিয়ার করার পর আমি কিন্তু পরবর্তী স্টেপে
তৃতীয় প্রত্যয়ে যাব এবং কালকে এটা ক্লিয়ার করব, তারপরে 8 নাম্বার সেট করবো, তারপরে নতুন অংশে যাব। খুব টাফ জার্নি আছে এরপর যে অংশগুলো আছে। পরপর ক্লাস চলবে, কিন্তু বলে দিচ্ছি বারে বারে, পরপর ক্লাস চলবে। প্রত্যেকদিন 9টার সময় খালি রাখো এবার, আর উপায় নেই কিছু। আমাকে জুলাই মাসের মধ্যে মানে ম্যাক্সিমাম অংশটা আনতে হবে। প্রত্যেকদিন ক্লাস। কালকেও গতকাল ক্লাস নিতাম, আমি গতকাল ছিলাম না মেদিনীপুরে, দুদিন রবিবার রাত থেকে আমি মেদিনীপুরে ছিলাম না, নইলে আমি গতকাল রাত্রেও ক্লাস নিতাম। প্রত্যেকদিন 9টার সময় ফাঁকা রাখো, প্রত্যেকদিন রাত্রে ক্লাস নিতে হবে আমাকে। আমি জানি না কতজন লাইনে আছো, যাই হোক আজকে এই পর্যন্ত রাখলাম। ঠিক আছে, ক্লাস শেষ করছি এখানে, প্রত্যেকে লেফট হয়ে যেতে পারো। ঠিক আছে। কোশ্চেন গুলো লিখে রাখো কি কি অসুবিধা, তারপরে আমি কালকে ক্লিয়ার করবো প্রথমে, তারপরে নেক্সট স্টেপে যাবো আমরা। তা প্রত্যয় থেকে লিখে রাখবো বললেন? হ্যাঁ, এই যে অংশটা পড়লে প্রত্যয় বাচ্চাদের যা যা তোমাদের জিজ্ঞাসা আছে ক্লিয়ার করবো কালকে আগে প্রথমে। এখানে মানে মনের মধ্যে কোনো জিজ্ঞাসা থেকে পরে স্টেপে এগোনো যায় না এখানে। আর কারো কোনো জিজ্ঞাসা আছে, কারো কিছু? ওকে, প্রত্যেকে লেফট হয়ে যাও, আমি বেরিয়ে গেলাম।